আজকে আমরা যে উপপাদ্য নিয়ে আলোচনা করব সেটি হলো নবম শ্রেণীর উপপাদ্য 28। এই উপপাদ্যটি আমার মনে হয়েছে সব সব রকমের ছাত্রছাত্রীদের পক্ষে বোঝাটা একটু কঠিনই আছে। তাই জন্য এর যথেষ্ট বিশ্লেষণ প্রয়োজন এবং প্রতিটি স্টেপের যথেষ্ট বিশ্লেষণ না করলে এটা সব রকম ক্যাটাগরি স্টুডেন্ট, ভালো খারাপ মাঝারি বিভিন্ন মাপের যে শিক্ষার্থী আছে তাদের পক্ষে বোঝা কিন্তু কঠিন হবে। তাই জন্য আমি যথেষ্ট সময় নিয়ে এটা উপপাদ্যটি প্রমাণ করার চেষ্টা করেছি এবং বিশ্লেষণ করেছি, যাতে সব ধরনের ছাত্রছাত্রীরা এটা বুঝতে পারে। দেখো, এই উপপাদ্যের বিবৃতিতে কি বলা আছে যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির ওপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। এইখানে উপপাদ্যটা আসলে কি বলতে চাইছে সেটা প্রথম বোঝার চেষ্টা করি। যেখানে বলছে দেখো যে এইটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ আছে, দেখো এবিসি ত্রিভুজ আছে, এ বিসি এটা ত্রিভুজ। এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এইটা, এ বি সি এটা শীর্ষবিন্দু। বলছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু উপর এর এই শীর্ষবিন্দু বিপরীত বাহু কোনটা? এই বিসি। এই যে বিসি এর ওপর লম্ব, তার নাম হচ্ছে কি এডি। আর এটা এই শীর্ষবিন্দু বিপরীত বাহু হচ্ছে এটা, এর ওপর যে আমি লম্ব টেনেছি এটা হচ্ছে বিই। আর সি শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে এবি, তার উপর লম্ব টেনেছি আমি সিএফ। বলছি এরা এই যে তিনটে লাইন পাওয়া যাবে, এই লম্বগুলোর কথা বলছে, এই তিনটে লম্ব কথা বলা হচ্ছে, সবুজ বেগুনি এবং হলুদ। এরা বলছে এক সমবিন্দু হবে, অর্থাৎ এদের কোনো না কোনো এক জায়গায় কমন বিন্দু থাকবে, সাধারণ বিন্দু থাকবে। দেখো এখানে ও বিন্দু হচ্ছে সাধারণ বিন্দু, ও বিন্দুতে একটা জায়গায় দেখা হবে, এমন হবে না যে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি, ধরো এমন হবে না, এরকম হওয়া সম্ভব না। দেখো যে ধরো এখানে এখানে দেখো কমন পয়েন্ট নেই, মানে এমন একটা পয়েন্ট যেখানে তিনটে লাইনই ছেদ করেছে, এমন কোনো পয়েন্ট আছে এখানে দেখো দুটো লাইন ছেদ করেছে, এখানে দেখো দুটো লাইন ছেদ করেছে, এখানে দেখো দুটো লাইন ছেদ করেছে, তিনটি লাইন ছেদ করছে না। তিনটি লাইনকে আমি সমবিন্দু কখন বলবো? যখন তিনজনের একটা বিন্দুতে দেখা হবে। তাই এখানে দেখো দুটো, এখানে শুধুমাত্র সবুজ এবং নীল, এখানে আবার বাদামি এবং সবুজ, এখানে দেখো নীল এবং বাদামি। তাহলে অর্থাৎ এখানে বলতে চাইছি তিনটি লাইন এক জায়গায় দেখা হয়েছে, এরকম কিন্তু একটা বিন্দু পাওয়া যাচ্ছে না। কিন্তু এখানে দেখো এই ও পয়েন্টে দেখো সবুজ বেগুনি এবং হলুদ তিনটি বিন্দু দেখা হয়েছে, এটাকে সমবিন্দু বলছি এমন হতে হবে, এমন হওয়া সম্ভব না। ধরো এখান থেকে এটা ধরো এর উপর লম্ব টানলাম, এখান থেকে বি এখান থেকে লম্ব টানলাম, এখান থেকে সি এখান থেকে লম্ব টানলাম, এই তিনটি লাইন এর একটা, মানে তিনটি লাইন এক জায়গায় ছেদ করবে না, এমন হওয়া সম্ভব নয়, এমন তুমি আঁকতেই পারবে না। তো সেগুলো লম্বই হবে না আর কি। মানে 90 ডিগ্রি এখান থেকে যদি লম্বভাবে একটা আঁকো এবং সেই কোণটা যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বা এখান থেকে অনেক লাইন টানা যাবে। তো এখানে একটা দুটো তিনটে, সব লাইনের কথা বলছি না, কিন্তু যে এখান থেকে এমন একটা লাইন টানবো যে এটা এর উপর লম্ব হবে। মানে এখান থেকে অনেক লাইন আছে, এরকম লাইন আছে, এমন লাইন আছে, এমন লাইন আছে, অনেক লাইন আছে, কিন্তু সব সেইগুলোর কথা বলছি না। বলছি এর উপরে যদি এমন একটা লাইন টানি এখান থেকে যে এইটার উপর লম্ব হবে, তাহলে সেই লম্বগুলোর কথা বলা হচ্ছে, সেই লম্বগুলো এক জায়গায় দেখা হতে বাধ্য, এটা দেখাতে হবে। এটা এই থিওরিমটা বলছে, যে উপপাদ্যটা বলছে এটা সত্য হবে, এটা কিন্তু আমরা দেখাতে হবে। এটা আমরা জানি না এখন, ধরো এটা কিন্তু এটা দেখাতে হবে, বলছে এটা সম্ভব না, বলছে এমন সম্ভব না, এটা আমাকে দেখাতে হবে, ধরো এটা সম্ভব না, এইটাই একমাত্র পসিবল কেস, মানে সম্ভাব্য কেস আর কি। আচ্ছা, এই উপপাদ্যের যে পূর্ব জ্ঞান, যে এই উপপাদ্য প্রমাণ করতে যে কি কি ধারণা আমাদের লাগবে, এবারে এখানে দেখো প্রয়োজনীয় পূর্বায়ন কি বলছে, যে সমান্তরাল সরলরেখা সহজ ধারণা। ধরো আমরা তো বইয়ের ডেফিনেশনের বাইরে গিয়ে আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি যে দুটো রেখা সমান্তরাল কখন হবে। ধরো রাহুল আর হচ্ছে রিজু দুই বন্ধু আছে। ধরো রাহুল এবি বরাবর হাঁটছে, এবি রাস্তা দিয়ে হাঁটছে, আর রিজু সিডি রাস্তা দিয়ে হাঁটছে। আচ্ছা, তোমার কি মনে হয়, ধরো এই রাস্তাটা কিন্তু এখানে এইটুকুনি বোঝাচ্ছে না, রাস্তাটা বলছে অসীম পর্যন্ত গিয়েছে, এখানে বলছে এমন, এদিকে অসীম পর্যন্ত গিয়েছে। ঠিক আছে, সরল রেখা মানে কিন্তু এরকম না, এখানে কিন্তু অ্যারো চিহ্ন আছে। যদি এখানে যদি বলি এটা একটা আসলে তীর চিহ্ন আছে। ঠিক আছে,
এখানে কিন্তু তুমি ভাবলে হবে না এখানে শেষ হচ্ছে এবি, এটা হচ্ছে সরল রেখাংশ, এটা সরল রেখা না, এবি হচ্ছে সরল রেখা না, সরল রেখাংশ মানে এটা। এবার বলছে যে যদি ভাবি এটা রাস্তা, এবার এই রাস্তায় রাহুল আর রিজু যদি হাঁটে, এই রাস্তা ধরে যদি হাঁটে, তাহলে বলছে এদের কখনোই দেখা হওয়া সম্ভব না। তাহলে আমরা বলবো এটা সমান্তরাল সরলরেখা হাঁটছে, রাহুল আর রিজু দুটো সমান্তরাল সরলরেখা হাঁটছে, বা রাহুল আর রিজু যে রাস্তা দুটো হাঁটছে তারা সমান্তরাল, এটা বলতে পারি, মানে সহজ ভাষা, এটা বইয়ের ডেফিনেশন যাচ্ছে না, আমি এটা জাস্ট বোঝাতে চাইছি। হ্যাঁ, ধরো এবার ধরো এখানে এবার কখনো দেখা হবে না, কখনো দেখা হবে না, এখানে কি কখনো দেখা হবে না, এখানে যদি তুমি অনেক দূর পর্যন্ত হাঁটো এই রাস্তা ধরে কখনোই দেখা হবে না। আর রাহুল আর রিজু এবার ধরো এই রাস্তা ধরে হাঁটছে, এম এন আর হচ্ছে এসটি রাস্তা ধরে হাঁটছে, দেখো এবারে যদি আমি এই হাঁটতে থাকে, এখানে হাঁটার সঙ্গে সঙ্গে দেখো এখানে ইউ বিন্দুতে কিন্তু দুজনে দেখা হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে এই রাহুল আর রিজু যে রাস্তা ধরে হাঁটছে মানে এম এন আর এসটি এরা হচ্ছে সমান্তরাল না, কেন দেখা সম্ভব। তাহলে এ বুঝলে আসলে সমান্তরাল সরলরেখার ধারণা, এটা মোটামুটি একটা বইয়ের ডেফিনেশন না, এটা সোজা বোঝার জন্য যে ডেফিনেশন সংজ্ঞা দরকার সেটা বললাম আমি। দেখো তাহলে এবি, এবারে দেখো এবার ধরো এই দুটো বিন্দু, এই রাহুলের রাস্তার মাঝে ধরো একটা বিন্দু ও আছে, একটা জায়গা ও আছে, আর এখানেও একটা ও আছে, ওটা একটা জায়গাকে মার্ক হচ্ছে ও বলে চিহ্নিত করছি। এবারে তোমাকে যদি বলি এ বি রাস্তা ধরে হাঁটা আর ও বি রাস্তা ধরে হাঁটা একই না আলাদা, তোমার কি মনে হয়? একই ব্যাপার, কেন এটা তো রাস্তার অংশ, ও বি তো আসলে পুরো রাস্তার একটা অংশ, মানে আমি বলতেছি ও বি ধরে হাঁটা মানে মানে এ বি ধরেই হাঁটা, একই একই রকম ব্যাপার, ও বি ধরে হাঁটা মানে এ বি ধরে হাঁটা, তাই তো নাকি? একটা ধরো আমি বলতে চাইছি একটা রাস্তা, একটা অনেক বড় রাস্তা নিলাম, সেটা কোন দিকে যাচ্ছে, সেটা ধরো একটা দিকে যাচ্ছে, ধরো আমি বললাম এই রাস্তাটা দিল্লির দিকে যাচ্ছে, তাহলে আমি যদি বলি এইটুকু রাস্তা কি অন্য দিকে যাবে? যাবে না, একই দিকেই তো যাবে, দিক তো এখানে দিক ইম্পর্টেন্ট। এবার একই ক্ষেত্রে তাহলে দেখো, তাহলে যদি এখানে যদি বলি তার মানে এটা সমান্তরাল, যে সিডি আর এবি সমান্তরাল, তার মানে সিডি ওবিও সমান্তরাল, আবার ও এরও সমান্তরাল, একই ব্যাপার। হুম, মানে এটা কিন্তু মানে ধরো আমি বলতে চাইছি যে এই সমান্তরাল সরলরেখা যদি বলি আরো আরো মানে অর্থ আছে, ধরো আমি বলছি দুইজনের মধ্যে যে লম্ব দূরত্ব সময় সমান হবে, দুজনের মধ্যে লম্ব দূরত্ব সবসময় সমান হবে। ধরো আমি যদি বলি আর একটা ভাবি যে সিডি থেকে এবি এর লম্ব দূরত্ব কত, এইটা সিডি থেকে এবি এর লম্ব দূরত্ব এটা, নাকি লম্বালম্বি ভাবে। আবার আমি যদি বলি সিডি থেকে ও বি এর লম্ব দূরত্ব এটা, কি লম্ব দূরত্ব কি কমে যাচ্ছে? কমে যাচ্ছে না, তাহলে তো সমান্তরাল, দূরত্ব চেঞ্জ হচ্ছে না, দূরত্ব যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সমান্তরাল হবে না। ধরো এখানে যদি বলি এখানে দেখো সমান্তরাল নয়, এই দুটো সমান্তরাল না কেন, এখানে দেখো লম্ব দূরত্ব যদি ভাবি এর উপর যদি লম্ব টানি, এই যে এসটি এর উপর যদি আমি লম্ব টানি, এইটা 90 ডিগ্রি কোণ আঁকি, দেখো এটা এত বড় পাওয়া যাচ্ছে। আবার এসটি এর উপর যদি এখানে আমি লম্ব টানি, দেখো লাইনটা ছোট হয়েছে, এটা ছোট, তাহলে গ্যাপটা ছোট হচ্ছে ধীরে ধীরে, এই যে গ্যাপটা ছোট হয় মানে সমান্তরাল সরলরেখার, দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে যে পার্থক্য লম্ব দূরত্ব সবসময় সেম থাকবে, একই থাকবে। এটা যদি চেঞ্জ হতে থাকে বা ছোট বড় হতে থাকে তার মানে বোঝা যাবে যে এটা সমান্তরাল সরলরেখা না। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এসটি ওবিরও মানে ও এন এরও সমান্তরাল না, দেখো ও এন আর এসটিও সমান্তরাল, দেখো এসটি ও এন এইটা হচ্ছে কি সমান্তরাল না হওয়ার চিহ্ন, মানে এটা হচ্ছে সমান্তরাল, যে এই চিহ্নটা হচ্ছে সমান্তরাল সরলরেখার চিহ্ন, যে এটা বললে বুঝবো যে এ বি আর সিডি এর দূরত্ব সবসময় লম্ব দূরত্ব সবসময় একই আছে। এখানে এইটা দিয়ে বুঝবো কি ওবি আর সিডি এর লম্ব দূরত্ব সবসময় একই আছে, এটাকে আমি এমন ভাবে বলতে পারি এর কথার কোনো মিনিং চেঞ্জ হবে না। আমি যদি বলি সিডি সমান্তরাল ওবি এটা একই কথা, আবার যদি বলি সিডি সমান্তরাল এ বি একই কথা হচ্ছে, এর কথা চেঞ্জ হচ্ছে না, আমি আগে পরে লিখতে পারি, সেটা সমস্যা ব্যাপার না। আবার যদি বলি যদি বলি যে এম এন আর এসটি যদি সমান্তরাল না হয়, তাহলে আমি বলবো ও এন আর এসটিরও সমান্তরাল না, কেন দেখো আমি যদি এখানে ও এন এর কথা বিবেচনা করি, এখানে যদি যে দূরত্ব আর এখানে দূরত্ব কি একই আছে, চেঞ্জ হচ্ছে, কমে যাচ্ছে, তাহলে দেখা হচ্ছে হওয়া সম্ভব, মানে দেখা হওয়া সম্ভব বলে কি হবে, সমান্তরাল সরলরেখা হবে না। আশা করি বুঝতে পেরেছো যে এটার অর্থ কি পরস্পর সমান্তরাল, আর এটার অর্থ কি পরস্পর সমান্তরাল নয়। এটা এবার আমরা বুঝবো যে লম্ব ও লম্ব সমদ্বিখণ্ডকের পার্থক্য কি।
দেখো এই যে C1 মানে কেস ওয়ানে আমি লম্বর ব্যাপারে বলেছি। লম্ব মানে কি, ধরো একটা লেখা আছে CD আর একটা হচ্ছে AB। দেখো এটা লম্ব। লম্ব মানে হচ্ছে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 90 ডিগ্রি, এই যে সিডি আর এবির মধ্যে 90 ডিগ্রি কোণ। দেখ এদিকে 90 মানে এদিকে একটা বলার দরকার নেই, এটা অটোমেটিক 90 হবে, কেননা টোটালটা হচ্ছে 180। যদি এটা 90 হয় অন্যটা অটোমেটিক 90 হবে। এই দুটো মিলিয়ে 180, এটা তো সরল কোণ। তাহলে এইটা যদি 90 হয় এটা তো 90 হবেই। তাহলে এবার বলছি লম্ব মানে কি 90 ডিগ্রি হওয়া যথেষ্ট, মানে কিন্তু সেটাকে সমান দুভাগে ভাগ করবে এমন না, মানে এইটা আর এইটা একই হবে এমন না। ধরো আমি বলতেছি এডির মাপ যা আর ডিবির মাপ একই হতে হবে এমন না। এটা লম্ব, আবার এখানে যদি একটা লম্ব, এটা লম্ব। আমি যদি বলি এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে পারি, সেটাও লম্ব হয়ে যাবে, এটাও লম্ব হবে, অনেক কটা লম্ব হবে। মানে সেটাকে যে কোন জায়গায় পড়ছে এটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে, এটা কিন্তু লম্ব, কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক না। সমদ্বিখণ্ডকটা কি, যে লম্ব মানে কি 90 ডিগ্রি কোণ থাকলে হবে, তার একটা লাইন 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে লম্ব। একটা লাইন 90 ডিগ্রি কোণ করে আছে, সেটাই লম্ব। এই লম্ব সমদ্বিখণ্ডক কি, যে 90 ডিগ্রি হলেই হবে না, যে এটা তো 90 ডিগ্রি হতেই হবে। ধরো একটা এবি আর পিকিউ এর উপর লম্ব সমদ্বিখণ্ডক, মানে যে এটা তো লম্ব সমদ্বিখণ্ডক হতেই হবে, পাশাপাশি এইটাকে সমান দুভাগে ভাগ করতে হবে। অর্থাৎ যদি আমি এটা ছুরি হিসাবে ভাবি, এটা যদি চালাই, মানে দুটো এই লাঠিটা, এই যে পিকিউ লাঠিটা সমান দুভাগে ভাগ হয়ে যাবে, তবে সেটাকে লম্ব সমদ্বিখণ্ডক বলবো। দেখো এখানে দেখো এটাও 2, এটাও 2 সেন্টিমিটার, তাই জন্য এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। আবার এটা লম্ব সমদ্বিখণ্ডক না, যদি আমি এমন করি, এই লম্ব সমদ্বিখণ্ডক না। এটা এই এই লাঠি, এই যে মানে আমি যে ছুরিটা বলি, সমান দুভাগে ভাগ করেছে, কিন্তু এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না, এটা ধরো 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা হবে না। মানে লম্বভাবে পড়তে হবে এবং দুটো সমান ভাগ ভাগ করতে হবে, তার লম্ব সমদ্বিখণ্ডক বলবো। তাহলে এবি হচ্ছে পিকিউ এর লম্ব সমদ্বিখণ্ডক, মানে লম্ব প্লাস সমদ্বিখণ্ডিত করছে বলে সমান সমদ্বিখণ্ডক মানে কি সমান দুভাগে খণ্ডিত করা, মানে কেটে ফেলা। আশা করি বুঝতে পেরেছো লম্ব ও লম্ব সমদ্বিখণ্ডক। পরবর্তী কনসেপ্ট নিয়ে আলোচনা করি, যে বিসি এর সমান্তরাল সরলরেখা পিআর আঁকলাম। দেখো বিসি এর সমান্তরাল সরলরেখা পিআর এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে বিসি আর পিআর এর আমি যে দূরত্ব, লম্ব দূরত্ব সবসময় একই হবে, মানে যেভাবে মাপি, যে তুমি এই লম্ব দূরত্ব মানে এমন মাপলে হবে না। যদি বিসি আর পিআর এর মানে মাপতে চাই, মানে এইভাবে মাপতে হবে, এখানে বিসিটাকে বাড়াতে হবে, এইভাবে মাপতে হবে। দেখো এইটাও সেম, এটাও সেম, এটাও সেম, সবসময় দেখো একই, দুটো লাইন একই। এ দেখো সব জায়গায় একই। এবারে কোনো এক জায়গায়, ধরো এটা 2, যে কোনো একটা জায়গায় 2 হবে এমন না, সব জায়গায় 2 হতে হবে, সব জায়গায় 3 হতে হবে, সব জায়গায় 4 হতে হবে, মানে একই। মানে ধরো একটি 4 হলে সব কটা 4 হবে, একটা 3 হলে সব কটা 3 হবে। তাহলে এটা 3, তাহলে সব কটাও 3, অন্য কটা মাপার দরকারই নেই, সমান্তরাল হলে তাহলে। কিন্তু দেখো একটা জিনিস দেখো, উল্টো ক্ষেত্রে কিন্তু সত্য না। মানে আমি বলতে চাইছি, ধরো এইখানের এই যে বিসি আর পিআর সমান্তরাল যদি হয়, তাহলে বিসি আর এআর কেও সমান্তরাল বলতে পারবো, আর বিসি আর এপি কেও সমান্তরাল বলতে পারবো। মানে অর্থাৎ আমি বলতে চাইছি, কিন্তু উল্টোটা বলতে পারবো না। ধরো এটা সমান্তরাল মানে এটা পুরোটা সমান্তরাল এমন বলতে নাও পারি। অর্থাৎ তোমাকে বলতে পারি, ধরো একটা গ্রাম আছে, গ্রামে ধরো একটা পার্থ আছে, পার্থ বলে একটা ছেলে আছে। এবার গ্রামে পার্থ বলে একটা ছেলে আছে, আমি এবারে বললাম যে একটা গ্রামের সবাই 6 ফুট, আমি এটা বলে দিয়েছি সত্য। এবার এই গ্রামের আমি যে কোনো লোককে তুললে তার কি মাপ নেওয়ার প্রয়োজন আছে? সে আমি বলতে পারি এটা 6 ফুট, তার মাপ নেওয়ার দরকারই নেই। কিন্তু যদি বলা জানি যে এই যে ধরো এই গ্রামে একটা ছেলে পার্থ আছে, তার 6 ফুট বলতে পারি, কেন আমি তো জানি সবাই 6 ফুট, পার্থও 6 ফুট হবে। কিন্তু যদি একটা গ্রাম আছে, গ্রামে একটা ছেলে আছে, সেই ছেলেটার নাম হচ্ছে পার্থ, তার 6 ফুট হাইট, তার মানে কি আমি বলতে পারবো পুরো গ্রামের হাইট 6 ফুট? উল্টো ক্ষেত্রে কিন্তু সত্য না। মানে একটা ছেলের হাইট 6 ফুট হলে পুরো গ্রামের হাইট 6 ফুট নাও হতে পারে। কিন্তু আমি যদি বলে থাকি যে গ্রামের সবার হাইট 6 ফুট, তার মানে গ্রামে যে একটা লোক, একটা ছেলে পারতো, তার হাইটও 6 ফুট। সেরকম দেখো এখানে দেখো, আমি যদি বলি যে দেখো এখানে সিডি আর ওবি সমান্তরাল, কেন দেখো যে সবসময় দেখো এটা ধরো 2 হলে সব জায়গায় 2 হচ্ছে, একই রকম ডিস্টেন্স। এই রাস্তা ধরো এবি একটা রাস্তা আর সিডি একটা রাস্তা, তার মধ্যে ও একটা পয়েন্ট। এবার আমি বলছি সিডি আর ওবি বলছি সমান্তরাল, কেননা সিডি আর ওবি সবসময় সমান্তরাল, কেন বলছি একই রকম ডিস্টেন্স। হ্যাঁ, ওবিকে যদি বাড়াতে চাও তোমাকে এইভাবে বাড়াতে হবে, এইভাবে বাড়াতে হবে, ওবিকে বাড়াচ্ছি মানে, ঠিক আছে। তাহলে এইখানে এইভাবে যদি বাড়াই, সব ক্ষেত্রে একই রকম ডিস্টেন্স পাবো। কিন্তু তার মানে কি এটা যে এবি এইখান থেকে এই ডিস্টেন্সটা মাপলে একই হবে, তাহলে এটা 2, এটা ধরো 3 হয়ে যাবে।
ধরো এটা 2, এটা ধরো 3 পেয়ে যাবে, এটা ধরো আবার 2.5 পেয়ে যাবে, এমন হবে, বিভিন্ন রকম হবে। তাহলে এখানে তাহলে এই সিডি ওবি সমান্তরাল মানে সিডি এবি সমান্তরাল বলতে পারবো না, মানে সিডি ওবি এর সমান্তরাল যদি বলা থাকে, আমি কিন্তু বলতে পারবো না যে সিডি এবি এর সমান্তরাল, আমি এটা বলতে পারবো না, কারণ ডিস্টেন্স চেঞ্জ হতে পারে। যেমন যেমন পার্থ বললাম, যে পার্থ যে ছোট ছোট পার্ট, যে পার্থ 6 ফুট মানে গ্রাম 6 ফুট আমি বলতে পারবো না, কিন্তু গ্রামে সবাই 6 ফুট মানে পার্থ 6 ফুট এটা বলতে পারি। যেমন এ দেখো, যদি কিন্তু এই সিডি, তাহলে সিডি আর ব্যাপারটা আসলে বুঝতে পারছো, সিডি তাহলে আর ওবি এর সমান্তরাল যদি বলা থাকে, সিডি কে আমি এবি সমান্তরাল বলতে পারবো না, এটা হচ্ছে কথা। কিন্তু এখানে যে বিসি এর সমান্তরাল পিআর, মানে বলতে এটা কি গ্রামের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে গ্রামের লোকজন, ধরো এটা এবি একটা লোক, এই এখানে কি বলছে, এখানে কি এআর একটা লোক, এপি একটা লোক, হ্যাঁ, তাহলে এরাও 6 ফুট হবে, ঠিক আছে। এইটা মানে এটা পুরোটা 6 ফুট, বিসি আর পিআরএস বলছি যেখান থেকে মাপো 6 ফুট হবে, তাহলে এর একটা পার্ট, এ আর তো তার একটা পার্ট, তাতে 6 ফুট হবে ডিস্টেন্স, এরকম ব্যাপার। তাহলে পিআর বিসি সমান্তরাল মানে যে এপি ও বিসি সমান্তরাল আর এআর ও বিসি সমান্তরাল, এটা আমাদের একটা ফ্যাক্ট, প্রুভেন ফ্যাক্ট, এটা আর কি ডিবেট নেই, কোনো বিতর্ক নেই। মানে আমি আসলে বলতে চাইছি, এটা যদি এটা পুরোটা সমান্তরাল হয়, তাহলে এটারও এই হলুদ হলুদ সমান্তরাল হবে, এই হলুদ সমান্তরাল হবে, এটা হচ্ছে কথা। আসলে বুঝতে পেরেছো? এবার আর একটা কেস ধরো, আমার বলা আছে যে এসি আর পিকিউ হচ্ছে সমান্তরাল, তাহলে একইভাবে কি এসিটা এটারও সমান্তরাল, যেমন বললাম এই রাস্তা আর এই রাস্তার ডিস্টেন্স সবসময় একই, সবসময় একই, তার মানে এর পার্টের সঙ্গে ডিস্টেন্স একই, এটা তো একটা পার্ট, এইটা একটা পার্ট, একটা পার্ট, তা লোক, ওর ডিস্টেন্স একই হবে, এটার সঙ্গে এটা যে ডিস্টেন্স, এটার সঙ্গে সব জায়গায় ডিস্টেন্স 2, তাহলে এটার ডিস্টেন্স 2 হবে। তাহলে এখানে রিজু আর রাহুল যদি হাঁটে, মানে এদের কখনোই দেখা হবে না, তাহলে আমি যদি বলতে পারি যে এইটা হচ্ছে এটারও সমান্তরাল, আবার এটা আবার এটার সঙ্গে সমান্তরাল, মানে গ্রামের লোকের সঙ্গে সমান্তরাল, গ্রামের লোকের সঙ্গে মানে গ্রামের লোকের মানে উচ্চতা 6 ফিট, মানে পার্থ উচ্চতা 6 ফিট, আমি যদি পার্থ ছাড়া আরেকজন নিই, ধরো অরিজিৎ নিই, অরিজিতের উচ্চতা 6 ফিট হবে, এমন ব্যাপার। আমি যদি আর একটা ছোট পার্ট নিই, এইটুকুর পার্ট নিই, তাও বলতে পারি ধরো এসি আর এইটুকু পার্ট, এটা হচ্ছে সমান্তরাল, এইটুকু পার্ট মানে আমি এই রঙিন দাগ দিচ্ছি এটা বলছি না, আমি বলতে চাইছি এই যে গ্রিন এই লাইনের উপরেই পার্টটা বলছি, এইটা হচ্ছে সমান্তরাল। আমি যে আঁকছি মানে এইটাকে ভাব পেলাম না, আমি বলতে চাইছি এই যে গ্রিন সবুজ লাইনটা, এই লাইনের কথা বলছি, এই লাইন বরাবর এতটা, এটা বলছি। অনেকে ভাববে আবার এইটা সমান্তরাল বলছি, না এইটা সমান্তরাল বলছি না, আমি বলতে চাইছি এখান থেকে এই এতটা, মানে এই গ্রিন লাইন এটা হচ্ছে সমান্তরাল, সেটা বলছি। আশা করি বুঝতে পেরেছো। তার মানে এইটা যদি দেওয়া থাকে, আমি বলতে পারি এটার সঙ্গে এটা সমান্তরাল, আবার এটার সঙ্গে এটা সমান্তরাল। আশা করি বুঝতে পেরেছো। আবার কি, যদি এটার সঙ্গে এটা সমান্তরাল হয়, তাহলে আমি কি বলতে পারি, এটার সঙ্গে ধরো এটা সমান্তরাল বলা আছে, তাহলে আমি এটার সঙ্গে এটা সমান্তরাল বলতে পারি। ধরো এইটার সঙ্গে এটা সমান্তরাল বলা আছে, তাহলে আমি বলতে পারি এটার সঙ্গে এই ছোট পার্টটা সমান্তরাল, আবার এটার সঙ্গে এই ছোট পার্টটা সমান্তরাল। তাহলে এবি সমান্তরাল কিউ আর, মানে আমি বলতে পারি এবি সমান্তরাল কিউসি, যে এবি সমান্তরাল মানে কিউসি, এটার সঙ্গে এটা সমান্তরাল, মানে এটা বলছে মানে কি, এই স্টেটমেন্টটা কি বলছে যে এবি আর কিউ আর সমান্তরাল, এটা মানে এটা সত্য দেওয়া আছে, ধরো জানলে এটা বলতে পারবো, সত্য বলা থাকলে, তাহলে কি বলতে পারবো যে এইটা আর এইটা সমান্তরাল, এইটা বলছে। আর এবি সমান্তরাল সি আর মানে এটা আর এটা সমান্তরাল। আশা করি বুঝতে পেরেছো। এখানে দেখো আর দেখিয়েছি, তো এইটার সঙ্গে এটা সমান্তরাল যদি বলা থাকে, এটা সত্য হলে, তাহলে এইটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, ঠিক আছে। এই দুটো লাইন জুড়ে দেখো, এটা জুড়েই তো আমি এটা পেয়েছি। এবার সবগুলো ওই যে আগে 3টে বিষয় আলোচনা করলাম, সবগুলো একসঙ্গে ভাববো, অর্থাৎ এটা সমান্তরাল, এটা মানে বিসি এর সমান্তরাল হচ্ছে পিআর, এসি এর সমান্তরাল পিকিউ, আবার এবি এর সমান্তরাল পিকিউ, ঠিক আছে। এটা আমি ভাবলাম, এটা 3টে আমি সত্য ধরে নিচ্ছি, মানে এইভাবে এঁকেছি যে সমান্তরাল হিসাবে আঁকলাম, যে এবি এর সমান্তরাল সরলরেখা আর কিউ, আর এখানে এসি এর সমান্তরাল সরলরেখা পি কিউ, আর এখানে বিসি এর সমান্তরাল সরলরেখা
পি আর এটা এঁকে নিলাম, তাহলে আমি কি বলতে পারি, তাহলে এটা যে সত্য ধরে নিই যে এটা সমান্তরাল, তাহলে আমি কি আর এর থেকে আমি কি মানে ডিডাকশন করতে পারি বা উদ্ধার করতে পারি, এখান থেকে কি আমি সিদ্ধান্ত আসতে পারি, সেই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথম আমরা জানার চেষ্টা করব যে চতুর্ভুজ পিএসিবি সম্বন্ধে। দেখো এখানে এখানে চতুর্ভুজ পিএসিবি মানে পিএসিবি, দেখো এখানে যে চতুর্ভুজ বললাম এই কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাকে এটা দেখে মনে হচ্ছে কারোর রম্বস মনে হতে পারে, কারোর মানে যে কোনো কিছু মনে হতে পারে, যেটা একটা জ্যামিতিক গণিতে যে উপাদান প্রমাণ করবে, তোমার দেখে কি মনে হচ্ছে সেটা ইম্পর্টেন্ট না। তোমার দেখে মনে হচ্ছে এটা সামান্তরিক, তার সামান্তরিক তুমি বলে দেবে। তোমার দেখে মনে হচ্ছে রম্বস, তোমার দেখে কি মনে হচ্ছে এর কোনো ভ্যালু নেই, এর কোনো গুরুত্ব নেই। তোমাকে অবশ্যই তার সম্বন্ধে স্ট্রং যুক্তি দিতে হবে যে এইটার জন্য এই জন্য আমি এটাকে সামান্তরিক বলছি, এই জন্য কি আমি আয়তক্ষেত্র বলছি, এর জন্য কি বর্গক্ষেত্র বলছি। তোমার সবকে যুক্তি দিতে হবে। তোমার দেখে মনে হচ্ছে তুমি বললে এটা আয়তক্ষেত্র, দেখে মনে হচ্ছে সামান্তরিক, দেখে মনে হচ্ছে বর্গক্ষেত্র, এমন বলা যাবে না। তাহলে এখানে তাই জন্য চতুর্ভুজ বলছি, এর সম্বন্ধে আমি কিছু জানি না, মানে এখন বলার মতো কিছু নেই যে এইটাকে আমি চতুর্ভুজ বলছি কেন, এটা আমি একটু আলোচনা করতে চাই। দেখো তোমাদের কনফিউশন দূর করার জন্য আমি একটা উদাহরণ দিতে চাই। যে দেখো দেখো এখানে এবিসিডি আছে, এখানে এবিসিডি একটা চতুর্ভুজ আছে, এখানে পিকিউ আর এস একটা চতুর্ভুজ আছে। দেখে মনে হচ্ছে দুটোই সামান্তরিক, কিন্তু দেখে তোমার কি মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট না, মানে ইন রিয়েলিটি মানে বাস্তবে যে তোমার পিকিউ এবিসিডিটাই শুধুমাত্র সামান্তরিক, পিকিউ আর এস সামান্তরিক না। সামান্তরিককে দেখে মনে হচ্ছে এটা হচ্ছে সামান্তরিক, কিন্তু এটা সামান্তরিক না। কেননা দেখো এখানে সামান্তরিক হতে গেলে কি হতে হবে, বিপরীত বাহুগুলো সমান্তরাল হতে হবে। সমান্তরাল হতে গেলে মানে টেস্ট করার উপায় কি, যে একই পাশে থাকা অন্তস্থ কোণের যোগফল সমান হবে। তাহলে এইটা পিকিউ এবি আর সিডি যদি সমান্তরাল হতে হয়, তার মানে এই 120 আর 60 যোগফল 180, মানে এইটা যোগ করলে 180 হচ্ছে। তাই জন্য হচ্ছে এটা আমি বলতে চাইছি যে এটা সমান্তরাল। কিন্তু যদি না হয় তা সমান্তরাল বলবো না। দেখে মনে হচ্ছে এটা, দেখে মনে হচ্ছে বলে এটা সামান্তরিক বলছি না। সামান্তরিক বলতে পারছি এই জন্য যেখানে 120 আর 60 এটা যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে। তাই জন্য বলতে পারছি কি এই এবি আর সিডি সমান্তরাল বলতে পারছি। এখানে আমি বলতে পারিনি, মানে একটা যথেষ্ট না, মানে শুধুমাত্র এইটা চেক করা যথেষ্ট না। এটা চেক করলে আমি বড় জোর বলতে পারি, বা 60 আর 120 যোগ করে বলতে পারি যে এবি আর সিডি হচ্ছে সমান্তরাল। কারণ এখানে কি এইটার মধ্যে এটা ভেদক, এডি, এটা ধর এই যে প্রথমাংশ এডি, এটা ভেদক। আবার আমি যদি এই ডান পাশে আঁকি, এটা হচ্ছে বিসি, এটা বিসি ভেদক। তাহলে এখানে আমি সামান্তরিক বলতে পারছি এই কারণে যে দু ক্ষেত্রে দেখো এই দিক বরাবর যোগ করলেও দেখো 180 হচ্ছে, এই দিক বরাবর যোগ করলেও 180 হচ্ছে। মানে এখানে আমি যোগ করে 120 আর 60 180, আর এই দিক বরাবর যোগ করলে 120 আর 60 180, মানে এইটার সঙ্গে এটা যখন কনসিডার করছি সমান্তরাল কিনা চেক করার জন্য। যে আমি যদি বলি যে এইটা আর এটা কি সমান্তরাল, তখন আমি যদি বলি এডি আর বিসি সমান্তরাল, এটা চেক বললাম এটা চেক করো, তখন কি তুমি যদি চেক করো যে 120 আর 60 চেক করো, তোমার কিন্তু ভুল হয়ে যাবে। এভাবে চেক করা যাবে না। তখন কিভাবে চেক করতে হবে যে এডি আর বিসি যদি সমান্তরাল লেখা, আর এডি আর বিসি সমান্তরাল কিনা চেক করার জন্য তোমাকে এবি কি ভেদক হিসাবে ভাবতে হবে, মানে এটা ভাবতে হবে। তাহলে এই দুটো কোণের যোগফল ভাবতে হবে তোমাকে। এই দুটো কোণের যোগফল দেখো 120 আর 60 180, 120 আর 60 180। তুমি এইটাকে ভাবতে পারো, তুমি এইটার সঙ্গে এটা আর এটা ভাবতে পারো, তাহলেও অসুবিধা নেই। মানে এইটার সঙ্গে এটা সমান্তরাল যোগ করতে গেলে এটা ভেদক হিসেবে সেটা করো, যোগ করো দুটো, এটা তাহলে 180 হলে তুমি বলতে পারো যে এটা আর এটা সমান্তরাল। আমি যদি বলি যে এ বি আর ডিসি সমান্তরাল কিনা, তাহলে আমি চেক করবো সঙ্গে সঙ্গে এটা আর এটা সমান্তরাল, যোগ করলে 180 হচ্ছে, তাহলে এটা সমান্তরাল। আবার যদি বলি, তোমাকে যদি প্রশ্ন করি যে এটা আর এটা কি সমান্তরাল, তোমাকে যদি বলি এটা আর এটা কি সমান্তরাল, তুমি কি বলবে? তখন তোমাকে এটা আর এটা চেক করতে হবে। এই দুটো যোগফল কত 180 আসছে, তাহলে বলতে পারি এটা সমান্তরাল। আবার যদি বলি এবার এখানে সমস্যা, যদি বলি তাহলে এখানে দুটো বাহুই সমান্তরাল, এইটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, তার দুটোই দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে আমি সামান্তরিক বলতে পারবো। এই জন্য আমি সামান্তরিক বলতে পারছি। দেখে মনে হচ্ছে বলে সামান্তরিক বলতে পারছি এমন না। এখানে দেখো পিকিউআরএস যে এখানে যদি বলি যে এইটা কি এটা সমান্তরাল, তুমি বলবে হ্যাঁ সমান্তরাল। কেন? 120 আর 60 180 সমান্তরাল। আবার দেখো 61 আর 119, মানে এটা হচ্ছে 180, এটা সমান্তরাল। মানে পিকিউ আর এস আর সমান্তরাল, তার মানে সমান্তরিক বলতে হবে না। তোমাকে চেক করতে হবে এটা হলো এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলো, আরেক জোড়া চেক করতে হবে এটা কি সমান্তরাল, তোমাকে চেক করতে হবে। দেখো তাহলে তুমি এটা ভেদক,
আমি যদি এইটার কথা বিবেচনা করি তাহলে এই পিকিউটা ভেদক, কিন্তু এখানে 120 আর 180 ক্ষুদ্র ডিফারেন্স, 1 ডিগ্রি ডিফারেন্স হয়ে যাচ্ছে। তাই না, দেখে চিহ্নটা বুঝতে পারছো না, এটা কি হচ্ছে 181 হয়ে যাচ্ছে। তাহলে এটা কি 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, 181 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এটা সমান্তরাল না। সমান্তরাল হতে গেলে অবশ্যই 180 ডিগ্রি হতে হবে। তাহলে এখানে দেখো, আবার যদি আমি এটা বিবেচনা করি, এটা সমান্তরাল যদি এইটা বিবেচনা করি তাহলে হবে এটা ভেদক একটা, এছাড়া একটা ভেদক। কিন্তু এটা যোগ করলে কি 180 ডিগ্রি হবে? হচ্ছে না, কেন? এটা হচ্ছে 179 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানেও এটা আমি বলতে পারবো না যে সমান্তরাল। তাহলে পিএস আর কিউআর কিন্তু সমান্তরাল নয়, যদিও দেখে কিন্তু মনে হচ্ছিল প্রাথমিকভাবে যে এটা হচ্ছে সমান্তরাল। তাহলে আমরা এটাকে সামান্তরিক বলতে পারবো না। কেন? এক জোড়া বিপরীতবাহু সমান্তরাল হলে আমি তাকে সামান্তরিক বলতে পারি না। 2 জোড়া বিপরীতবাহু সমান্তরাল হতে হবে, মানে এইটার সঙ্গে এটা সমান্তরাল হতে হবে, আবার এটার সঙ্গে এটা সমান্তরাল হতে হবে, তবেই তাকে সামান্তরিক বলবো। এই ক্ষেত্রে সত্য ছিল, এক্ষেত্রে সত্য হয়নি। এক্ষেত্রে 2 জোড়া ছিল, এটা ওটা ছিল, 2 জোড়াই ছিল, তাই জন্য হচ্ছে সামান্তরিক বলতে পারছি। তার মানে বুঝতে পারছো যে দেখে তোমার কি মনে হচ্ছে সেটা ইম্পর্টেন্ট না, তাই জন্য আমি ওটাকে চতুর্ভুজ বলছি। সামান্তরিক বলতে গেলে প্রথমে আমাকে স্ট্রং একটা লজিক দিতে হবে। হ্যাঁ দেখো, তাহলে আমরা সচেতনভাবে আমরা কেন চতুর্ভুজ কথাটি ব্যবহার করেছি তাহলে আমরা জানলাম সেটা। এবার আমরা যে পিএসিবি এই যে চতুর্ভুজ, এটা সম্বন্ধে আমি কি কি সিদ্ধান্ত আসতে পারি যে ওটা সত্য ধরে নিই। আমরা কি সত্য ধরেছি? দেখো, এখানে এই 3টে সত্য ধরে নিয়েছি, মানে এটা সমান্তরাল, এটা ধরেছি, এটা সমান্তরাল আমি ধরে নিয়েছি, মানে এটা কোনো সন্দেহ নেই, ডাউট নেই যে এর ভেদকের মধ্যে কোনো 180 ডিগ্রি হবে না। মানে এটা যোগ করলে 180 ডিগ্রি, ধরো এটা ভেদক, তাহলে কোনটা যোগ করলে 180 ডিগ্রি হবে। এটা ভেদক, এটা সমান্তরাল সরলরেখা, মানে এইটা ভেদক, এটা যোগ করলে 180 ডিগ্রি হবে, এর কোনো ডাউট নেই। এটা মানে সমান্তরাল সরলরেখা সত্য ধরে নিয়েছি, মানে এটা এঁকেছি এইভাবে, যে এঁকেছি এমনভাবে যাতে এটা 100 মানে এই দুটো যোগ করলে 180 ডিগ্রি হবে, মানে এটা যোগ করলে 180 ডিগ্রি হবে, এটা কোনো ডাউট নেই। ধরো চাঁদার সাহায্যে বা কোনো অন্য কোনোভাবে বা অন্য কোনো জ্যামিতিক পদ্ধতিতে আমরা এঁকেছি, মানে কোনো ডাউট নেই যে এটা সমান্তরাল নয়, এরকম ডাউট নেই। বলছি এটা সত্য হলে কি বলতে পারি। তাহলে দেখো, ছবি 1 ছবিতে কি বলতে পারি, এইটা আমি কোনটা নিয়ে আলোচনা করছি, এই চতুর্ভুজ নিয়ে আলোচনা করছি। এই চতুর্ভুজে দেখো, আমি যদি এটা সত্য, এটা জেনি ধরে নিয়েছি আগে যে এইটা বিসি আর পিআর সমান্তরাল, তাহলে আমরা কি বলেছিলাম যে বিসি আর হচ্ছে এপিও সমান্তরাল হবে, মানে রাস্তার পাটও সমান্তরাল হবে। তাহলে আমরা তো বলতে পারি যে এই যে এটা আর এটা সমান্তরাল হবে, এটাই তো বললাম। আবার দ্বিতীয় ছবিটাও সত্য, দ্বিতীয় ছবি মানে কোনটা, এখানে এটাও সমান্তরাল ধরে নিয়েছি। আর এটা যদি সমান্তরাল হয় তাহলে এই যে এটা তো পার্ট, রাস্তা তো পার্ট, পুরো রাস্তার এটা তো একটা পার্ট, মানে এখান থেকে এটা একটা পার্ট, মানে পুরো রাস্তাটার এটা একটা পার্ট, তাহলে পার্টটাও সমান্তরাল হবে এর সঙ্গে, মানে এসি আর হচ্ছে পিবিও সমান্তরাল হবে। তাহলে সেখানে আমি দেখেছি, দেখো একই সঙ্গে দুটো ছবি কম্বাইন করে আমরা এই যে কমলা কালার লাইনটা দেখেছি, এটাও সমান্তরাল হবে। দেখো এটা সমান্তরাল, এটা সমান্তরাল। তাহলে দেখো এবারে এখান থেকে আমি এটা কি বলতে পারি, এটাকে দেখো এইটা এক জোড়া বিপরীত বাহু, এটা সমান্তরাল, এইটাও একটা এক জোড়া বিপরীত বাহু, এটাও সমান্তরাল, তাহলে 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল। তাহলে আমরা প্রথম ধরেছিলাম কি পিএসিবি একটা চতুর্ভুজ, এবার কিন্তু যেভাবে এঁকেছি দেখলাম এর সামান্তরিক না হয়ে কোনো উপায় নেই। কেননা যেভাবে এঁকেছি সে তার ফলে যে এটা সমান্তরাল হয়ে যাচ্ছে, এটা এরপর সমান্তরাল হয়ে যাচ্ছে, সমান্তরাল না হওয়া ছাড়া কোনো উপায় নেই যেভাবে গেছি। কেননা ওই যুক্তিতে যে আমি আগে যে আলোচনা করছিলাম সেই যুক্তিতে এটা সমান্তরাল হয়ে যাচ্ছে, আবার এটা সমান্তরাল হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে পিএসিবি একটা সামান্তরিক। এবার চতুর্ভুজ এবিসিআর নিয়ে আলোচনা করব। চতুর্ভুজ এবিসিআর কি বলছে? চতুর্ভুজ এবিসিআর দেখো, যে আমি যদি ছবি 1 বিবেচনা করি, এই চতুর্ভুজ নিয়ে এখন আলোচনা করছি আমি। ছবি 1 বলছে যে এইটা তো সত্য, এটা সমান্তরাল হলে এটা সমান্তরাল হবে, তো মানে আমি বলতে চাইছি যদি পুরোটা এইটার সঙ্গে মানে এইটার সঙ্গে এটা যদি সমান্তরাল হয়, তার মানে কি বলতে পারি যে এইটা আর এইটাও সমান্তরাল হবে, মানে এখান থেকে এতটা লাইন আর এখান থেকে এতটা লাইনের সমান্তরাল হবে। কারণ পুরো লাইন যদি পুরোটার সঙ্গে যদি সমান্তরাল হয়, এটা পার্টের সঙ্গে সমান্তরাল হবে। কিন্তু পার্টের সঙ্গে সমান্তরাল হলে পুরোটার সঙ্গে সমান্তরাল নাও হতে পারে, সেটা আমি আগেও আলোচনা করেছি, এটা বিস্তারিত যাচ্ছি না, তোমরা
আগে ভালো করে দেখো, খেয়াল করবে। তাহলে এটার সঙ্গে পুরোটা সমান্তরাল ছিল, তার মানে আমি বলতে পারি এটার সঙ্গে এটা সমান্তরাল। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা বলতে পারি তাহলে এই যে হলুদ রঙে দেখতে পাচ্ছি এটার সঙ্গে এটা সমান্তরাল বলে দিচ্ছি। এবার ছবি 3 নম্বর ছবি, এটাও সত্য। 3 নম্বর ছবিতে কি বলছে দেখো, এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে তো এটা সমান্তরাল। তাহলে আমি তো বলতে পারি এই পুরোটার সঙ্গে এটা পুরোটা সমান্তরাল, তো এটা বলা আছে। তাহলে আমি তো বলতে পারি যে এইটার সঙ্গে এটা একটা পার্টও সমান্তরাল। তাহলে অর্থাৎ তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে এই যে নীল কালার দেখো, এ বি আর আর সি এটাও সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল। এবার দেখো আগে কি বলছিলাম যে এ আর এ বি সি আর হচ্ছে একটা চতুর্ভুজ, সামান্তরিক বলছিলাম না, কিন্তু দেখলাম যেভাবে এঁকেছি এটার সঙ্গে এ সমান্তরাল হয়ে যাচ্ছে, এটার সঙ্গে এ সমান্তরাল হয়ে যাচ্ছে। আর আমরা জানি যে কোনো চতুর্ভুজে যদি দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয় তাহলে তাকে আমরা সামান্তরিক বলবো। তাহলে এখন দেখতে পাচ্ছি এ বি সি আর হচ্ছে একটা সামান্তরিক। আসলে যে আমার মনে হচ্ছে বলে বললাম না, আসলে লজিক্যালি দেখলাম যেটা সামান্তরিক হওয়া ছাড়া কোনো উপায় নেই যুক্তিতে, কারণ দুই জোড়া বিপরীত বাহু বলে সেটা সমান্তরাল হতেই হবে, মানে সামান্তরিক হতেই হবে। আবার আমি যদি এইটা বিবেচনা করি এ বি কিউ সি নিয়ে আলোচনা করি, এবার দেখো এখানে যদি 3 নম্বর ছবি নিয়ে ভাবি, দেখো যে 3 নম্বর যে ছবি সত্য ধরেছিলাম যে এটার সঙ্গে এটা যদি সমান্তরাল, এটা সত্য ধরেছিলাম, তাহলে আমি তো বলতে পারবো যে এইটার সঙ্গে যদি পুরোটার সঙ্গে এটা এই যে এ বিটা যদি পুরোটার সঙ্গে সমান্তরাল হয় তাহলে এ বিটা ওর একটা পার্টের সঙ্গে সমান্তরাল হবে। তা সেটাই দেখিয়েছি, দেখো সেটাই এখানে দেখিয়েছি। তাহলে এই যে নীল কালার দেখিয়েছি এটা সমান্তরাল। এবার 2 নম্বর ছবি দেখো, 2 নম্বর ছবিতে বলছে, 2 নম্বর ছবি বলছে কি, এটা 2 নম্বর ছবি, 2 নম্বর ছবি বলছে কি 2 নম্বর ছবি বলছে কি এটার সঙ্গে যদি পুরোটা সমান্তরাল হয়, এটার সঙ্গে যদি পুরোটা সমান্তরাল হয় তাহলে এটা আর এটাও সমান্তরাল হবে। যে এটা যদি এই পুরোটার সঙ্গে সমান্তরাল হয় তাহলে এটার সঙ্গে সমান্তরাল হবে, মানে এসি আর বিকিউ এর সমান্তরাল হবে। দেখো সেটাও দেখিয়েছি, মানে হলুদ দিয়ে এটা আর এটা সমান্তরাল দেখিয়েছি। এবার দেখো একটা চতুর্ভুজ, প্রথম জানলাম যে এ বি কিউ সি এটা চতুর্ভুজ, কিন্তু দেখলাম যে অঙ্কন যেভাবে এঁকেছি, মানে যেভাবে সমান্তরাল তালিকা আঁকলাম, মানে আঁকার ফলে মানে এটার সঙ্গে এটা সমান্তরাল আঁকার ফলে অটোমেটিক দেখতে পাচ্ছি দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়ে যাচ্ছে। এখানে এক জোড়া, আবার এখানে এক জোড়া, দুই জোড়া বিপরীত সমান্তরাল। এবার আবার আবার একই লজিক, আর বারবার বলছি না যে দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে এটাকে সামান্তরিক বলবো। তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা আরও একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যেটা আমাদের জানা জরুরি। বলছে ত্রিভুজের বাহু তিনটি লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু, মানে বলতে চাইছে ত্রিভুজের যে 3টে বাহু আছে, 1 2 3টে বাহু আছে, মানে এটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এদের যদি যে লম্ব সমদ্বিখণ্ডক, যেগুলো লম্ব সমদ্বিখণ্ডক 3টে আছে, কত লম্ব সমদ্বিখণ্ডক আছে? 3টে আছে। দেখো এখানে এটা একটা লম্ব সমদ্বিখণ্ডক, এটা একটা লম্ব সমদ্বিখণ্ডক, এটা একটা লম্ব সমদ্বিখণ্ডক। এরা বলছে এক জায়গায় দেখা হবে, মানে এখানে একটা বিন্দু আছে ধরো ও, সেক্ষেত্রে দেখা হবে। দেখা না হওয়া ছাড়া উপায় নেই, এটা সত্য ধরে নিচ্ছি, এটা আমাদের প্রমাণ করতে হবে না। লম্ব সমদ্বিখণ্ডক মানে কি সেটা তো বলেছে আগে, যে এটা 90 ডিগ্রি হতে হবে এবং দুটো সমান ভাগ ভাগ করতে হবে। এই যে এই নীল লাইনটা দেখো, যদি আমি এই লাইনটা বিবেচনা করি, দেখো এই যে এটাকে, এই নিচের যে বাহুটাকে দেখো সমান দুভাবে ভাগ করেছে, মানে এটাও এক্স সেমি, এটাও এক্স সেমি, সমান দুভাবে ভাগ করেছে, আর 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এটাকে আমি লম্ব সমদ্বিখণ্ডক বলতে পারবো। আবার দেখো এই লাইনটা দেখো, এই যে এটাকে সমান দুভাবে ভাগ করেছে, দেখো এটাও জেড, এটাও জেড। দেখে মনে হচ্ছে, এটা বলছি দেখে তোমার মনে হচ্ছে ছোট বড়, এটা ভাবলে হবে না। আমি বলেছি কি যেটা তথ্য দেওয়া থাকবে, এখানে তথ্য দেওয়া আছে জেড, এখানে জেড, তাহলে এই দুটো সমান ভাবতে হবে। আমরা আঁকার জন্য এটা হয়তো ছোট বড় দেখাচ্ছে, কিন্তু আসলে যদি এমন থাকে সঠিকভাবে আঁকা যায় তাহলে এটা জেড, এটা জেড দেওয়া থাকলে আর এটা 90 ডিগ্রি থাকলে এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক হবে। তাই লম্ব, এটাও জেড, এটাও জেড, লম্ব সমদ্বিখণ্ডক, এটাও ওয়াই, এটাও ওয়াই, এটাও ওয়াই, এটা সমান, এটা সমান, আর এই তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এটা লম্ব সমদ্বিখণ্ডক। তা 3টে লম্ব সমদ্বিখণ্ডক এক জায়গায় মিলিত হবে, মানে এক জায়গায় দেখা হবে, মানে একটা কমন বিন্দু থাকবেই, মানে এমন একটা বিন্দু পাওয়া যাবে যেখানে 3টে লাইনই গিয়েছে, এখানে একটা বিন্দু, এই বিন্দুটা। তাহলে এইভাবে দেখো, এবারে এটা সত্য, এটা আমার প্রমাণ করতে হবে না, এটা আমরা আগে জানি। আমাদের ক্ষেত্রে তো এটা দেওয়া নেই, আমাদের ক্ষেত্রে দেওয়া আছে যে লম্ব সমদ্বিখণ্ডক না, আমাদের ক্ষেত্রে দেওয়া আছে দেখো শীর্ষবিন্দু থেকে এইটা লম্ব, যে শীর্ষবিন্দু থেকে লম্ব যে টানা আছে, এই দুটো তো সমান বলা নেই আমাদের,
এইটা আর এটা সমান বলা নেই, এই পার্টটা সমান বলা নেই, আমাদের ক্ষেত্রে এটা বলা নেই সমান। তাহলে এইটাকে আমরা সমবিন্দু বলতে পারবো কি পারবো না, এটাই হচ্ছে আমাদের প্রমাণের বিষয়। আর এটা আমরা জানি আগে থাকতে। এবার এইটা কেন শিখছি, এইটা কেন আমরা আলোচনার বিষয়বস্তু, যে এইটাকে আমরা কাজে লাগিয়ে এই যে প্রথম যে উপাদ্যটা, এই উপাদ্যটা এটাকে কাজে লাগিয়ে আমি এটাকে প্রমাণ করার চেষ্টা করব। এটা আমার দেওয়া আছে, কিন্তু এটা সত্য কি সত্য না জানি না, বলছি এটা প্রমাণ করতে হবে যে এটা কি হবে। আমার শুধু বলা আছে যে এইটা একটা টান লম্বা লাইন টানা আছে, এই তিনটি লাইন টানা আছে, এই লম্ব তিনটে লম্ব আছে শীর্ষবিন্দু থেকে, তো এর মানে এটা কি এক জায়গায় দেখা হবে কি হবে না, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আর এইটা আমরা এতে জানি, তথ্যটা জানি, এটা হচ্ছে বিষয়। ধরো একটা বিষয়, এবার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একটা উদাহরণ, একটা একটা বিষয় উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো একটা আর দিয়া, প্রীতি, স্বস্তিক আর ধরো আকাশ, ধরো চারজন একটা ব্যক্তি আছে। এবার বলা আছে ধরো দিয়া আছে প্রীতির বোন বলা আছে, প্রীতির বোন, দিয়া হচ্ছে প্রীতির বোন বলা আছে। তাহলে এবার তার মানে এর অর্থ কি এটা যে যে বাকি তিনজনের বোন, হচ্ছে ধরো দিয়া প্রীতির বোন, দিয়া প্রীতির বোন, তার মানে এই নয় যে যে বাকি দুইজনের বোন। এমন হতে পারে যে দিয়া হচ্ছে স্বস্তিকের মা, আবার আকাশের মাসি, এমন হতেই পারে। একজনের সঙ্গে সম্পর্ক মানে দিয়া শুধুমাত্র দিয়ার একমাত্র পরিচয়, সে আর কি বোন কারোর, এইটা কি একমাত্র পরিচয় না। দিয়া কারোর মা হতে পারে, মানে দিয়াকে কোনো সম্পর্ক দিয়ে বলা যায় না। মানে আমরা দেখি দিয়া কোনো একজনের, যদি দুজনের সঙ্গে আলোচনা করি মানে সেটা বলা যেতে পারে যে দিয়ার প্রীতির কথা আলোচনা করলে আমি বলতে পারি দিয়া একটা বোন। দিয়া স্বস্তিকের কথা বিবেচনা করলে আমি বলতে পারি দিয়া একজনের মা। দিয়া আর আকাশের কথা বিবেচনা করলে বলতে পারি দিয়া একটা মাসি। মানে অর্থাৎ এটা কনস্ট্যান্ট না। হ্যাঁ, ধরো তুমি কারোর বোন হয়ে গেলে মানে তুমি কারোর মা হতে পারবে না এমন না, তুমি কারোর মাসি হতে পারবে এমন না, এমন এমন এটা এটা নয়। তুমি হতেই পারো অন্য কারো মাসি, ঠিক আছে। এটা মানে তোমার একমাত্র পরিচয় না, মানে এটা একটা পরিচয়, তার মানে আরো অন্য পরিচয় তোমার থাকতে পারে। যেটা কেন বলছি সেটা তোমরা পরে বুঝবে যে এটা এটা কেন উদাহরণটা বললাম। এবার দেখো পি কিউ, দেখো এখানে ধরো পি কিউ, এটা আরো বুঝতে পারবে। এখানে পি কিউ আর আমি যদি এবি লাইনের কথা ভাবি, যে এই লাইনটা পি কিউ লাইনটা আর এবি লাইনের কথা যদি আমি ভাবি, এবার দেখো পি কিউ কি এ বি এর লম্ব সমাধিখণ্ডক, তুমি যদি বিবেচনা করো। আচ্ছা, লম্ব সমাধিখণ্ডক সত্য কি, এই যে এ বি কে সমান দুভাগে ভাগ করেছে, সমান দুই ভাগে ভাগ করতে হবে। আচ্ছা, সমান দুই ভাগে কি ভাগ করেছে, দেখো ভাগ করেনি, কেননা এ বি হচ্ছে 2 মিটার, ধরো এটা মিটার, এটা ধরো মিটার আছে। ধরো এ বি হচ্ছে কিউ এ হচ্ছে 2 মিটার, আবার কিউ বি হচ্ছে 3 মিটার, তার সমান দুভাগে ভাগ করতে পারছে না। যে এই যে ছুরিটা সমান দুভাগে ভাগ করতে পারছে না, সমান দুই ভাগে ভাগ না করলে তাকে শুধু লম্ব বলতে পারি, কারণ 90 ডিগ্রি যেহেতু কোণ উৎপন্ন করা আছে, তাই জন্য আমি লম্ব বলতে পারি, কিন্তু লম্ব সমাধিখণ্ডক না। পি কিউ আর আমি এ বি লাইনের কথা বিবেচনা করলে যে পি কিউটাকে আমরা লম্ব সমাধিখণ্ডক বলতে পারি না। কিন্তু আবার যদি পি কিউ এই যে লাইনটা, এই ছুরিটা আর সিডি লাইনের কথা যদি বিবেচনা করি, তাহলে কি আমি লম্ব সমাধিখণ্ডক বলতে পারি? তখন কিন্তু দেখো বলতে পারি কি, দেখি যে এখানে দেখো এই এই যে পি কিউটা এই সিডি লাইনের সঙ্গে 90 ডিগ্রি কোণ করা আছে, তার লম্ব হলো। আর সমাধিখণ্ডক কি সমান দুই ভাগে ভাগ করেছে, কি যে পি কিউ কি সিডি কে সমান দুই ভাগে ভাগ করেছে। দেখি, দেখো পিডি হচ্ছে 2 মিটার আর পিসি হচ্ছে 2 মিটার, তাহলে দেখো এখানে দেখো তাহলে সমান দুভাগে ভাগ করছে, তাহলে পি কিউটাকে আবার সিডি এর লম্ব সমাধিখণ্ডক বলতে পারি। অর্থাৎ লম্ব সমাধিখণ্ডক হবে কি হবে না সেটার মধ্যে দুটো বিবেচনা করতে হবে, দুটো লাইন বিবেচনা করতে হবে। মানে কারো সাপেক্ষে যদি আমি বলতে পারি যে লম্ব সমাধিখণ্ডক, একজনের সাপেক্ষে লম্ব সমাধিখণ্ডক নয় আর একজনের সাপেক্ষে লম্ব সমাধিখণ্ডক হতেই পারে। যেমন দিয়া প্রীতির মা নয়, কিন্তু স্বস্তিকের মা হতেই পারে। হ্যাঁ, দিয়া প্রীতির মাসি নয়, কিন্তু আকাশের মাসি হতেই পারে, এমন ব্যাপার। তাহলে পি কিউ একজনের লম্ব সমাধিখণ্ডক নয়, মানে এটা বলতে পারবো না যে কারো লম্ব সমাধিখণ্ডক হতে পারবে না, অন্য একটা লাইনে সমাধিখণ্ডক হতে পারে। যে পি কিউটা এখানে কি বলতে পারি, এখানে আমরা বড় জোর বলতে পারি যে পি কিউ এ বি এর লম্ব সমাধিখণ্ডক নয়। তার মানে এটা না যে কারো লম্ব সমাধিখণ্ডক হবে না, এখানে সিডি এর লম্ব সমাধিখণ্ডক হচ্ছে, দেখতে পাচ্ছ একই লাইন পি কিউ এর কথাই বলা হচ্ছে। এ বি এর সঙ্গে যখন বলছি যে এ বি এর লম্ব সমাধিখণ্ডক না, আবার সিডি লম্ব সমাধিখণ্ডক হয়ে যাচ্ছে। যে এগুলো কেন বলছি সেগুলো পরে আরো বুঝতে পারবে, যেগুলো কাজে লাগবে, যেগুলো বলছি সবই কাজে লাগবে। যে এবার উপপাদ্য প্রমাণের
যে আমরা কর্ম পদ্ধতি মানে কি পদ্ধতিতে আমরা উপপাদ্যটা প্রমাণ করবো, সেখানে আমি ফিরে আসি। যে আমাদের কিন্তু যেটা দেওয়া আছে সেটা শুধুমাত্র এটা দেওয়া আছে, এই যে বইয়ে যে ছবি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের মানে উপপাদ্য দেওয়া নেই। উপপাদ্য শুধু বলা আছে যেটা ত্রিভুজ আছে এবিসি, তার তিনটি লম্ব আঁকা আছে, লম্ব সমদ্বিখণ্ডক আঁকা নেই, এটা তো লম্ব এটা তো এক্সট্রা আঁকা আছে। যে ভিতরে ছোট ত্রিভুজ দেখতে পাচ্ছ সেটাই শুধুমাত্র দেওয়া আছে আমার, মানে এবিসি। যে এডি বি আর সিএফ এরা হচ্ছে তিনটে লম্ব, শীর্ষবিন্দু থেকে আঁকা লম্ব, তিনটে লম্ব, এবং তারা একটা বিন্দুতে সমবিন্দু হবে কিনা যাচাই করে দেখতে হবে। লক্ষ্য করে দেখো এডি আর বিসি এর সম্পর্ক বিবেচনা করলে যে এডি কে বিসি এর লম্ব বলতে পারি, কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক বলতে পারবো না। দেখো ধরো এখানে আমি যদি এই ত্রিভুজটার কথা বিবেচনা করি, দেখো যে এডি আর বিসি এর সম্পর্ক বিবেচনা করলে এডি হচ্ছে কি বিসি এর উপর লম্ব, কারণ এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কিন্তু যেহেতু এটা এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কিভাবে বললাম যে এখানে তো বলাই আছে যে এটা লম্ব, লম্ব মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে বলে তো লম্ব, এটা উপপাদ্য দেওয়া আছে যে এটা লম্ব। হ্যাঁ, এটা তো দেওয়া আছে, লম্ব বলাই আছে উপপাদ্যে, সমদ্বিখণ্ডক বলা নেই ঠিক আছে, কিন্তু লম্ব তো বলা আছে, মানে এটা 90 ডিগ্রি। কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক বলতে পারবো না, কেননা এর ব্যাপারে কিছু বলা নেই, এটা কত আমার কিছু বলা নেই। কিন্তু এডি রেখাংশ অন্য কারো লম্ব সমদ্বিখণ্ডক হতে পারে। যেমন কি বলছি, এডি এই বিসি এর তো লম্ব সমদ্বিখণ্ডক নয়, কিন্তু অন্য কারো তো লম্ব সমদ্বিখণ্ডক হতে পারে। যেমন আমি বলেছিলাম যে দিয়া পিতির তো মান হয়, কিন্তু অন্যজনের কারো মান হতেই পারে। তাহলে এবার আমরা একটা এমন রেখাংশ অঙ্কন করব যেটা এডি লম্ব সমদ্বিখণ্ডক। নতুন আর লাইন টানবো, যে দেখো এই আমরা পিয়া লাইন টেনেছি, সেটাকে লাইন টেনে আমরা দেখাবো, এমন একটা লাইন টানার চেষ্টা করবো যেখানে দেখাবো যে এডিটা সেই লাইনের নতুন লাইনের লম্ব সমদ্বিখণ্ডক হয়ে যাবে। এই যে পিয়া লাইনটাকে আমরা সেইভাবে তৈরি করেছি, আরো পরে দেখতে পাবে যে পিয়া লাইনটা কেন তৈরি করা হয়েছে, যে এই লম্ব সমদ্বিখণ্ডক বানানোর জন্য। এবার কেন লম্ব সমদ্বিখণ্ডক বানাচ্ছি, ধরো এখানে একটা মাঠ আছে, এবারে মাঠ আছে, ধরো এবার রায়হান আর ধরো অসীম ধরো একে অন্যের বন্ধু, কিন্তু মাঠে ঢোকা সত্য হচ্ছে যে কেউ যদি মামা হয় কারো, তবেই হচ্ছে সে মাঠে ঢুকতে পারবে। ধরো আমি বললাম, তাই রায়হান কি অসীমের সাথে গিয়েছে মাঠে ঢুকতে পারবে? কিন্তু মাঠে ঢুকতে পারবে না। তাহলে যদি বলে আমি তো অসীমের বন্ধু, মাঠে ঢুকতে পারবে না। কিন্তু রায়হান একজনকে আনলো, ধরো তার নাম হচ্ছে ফারহান, সে কিন্তু তখন মাঠে ঢুকতে পারবে, কেননা ফারহানের মামা হয়ে যাচ্ছে, ফারহান হচ্ছে ভাগ্নে রায়হানের, তাই জন্য তখন এটা মাঠে ঢুকতে পারছে। মাঠে ঢোকা মানে হচ্ছে সমবিন্দু হয়, এই বিষয়ে আরো একটু আলোচনা করবো পরে। এবার আমরা উপপাদ্য প্রমাণের পথে যাব। যে এসে বিবৃতিতে আমরা আগে জেনেছি, বিবৃতি কি বলতে চাইছে, যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্ব দুটি সমবিন্দু। দেখো আমাদের এই যে বড় ত্রিভুজটার অস্তিত্ব নেই প্রদত্ত, যেটা দেওয়া আছে সেটাতে বড় ত্রিভুজটা নেই, বড় ত্রিভুজটা পরে আঁকা হয়েছে। আসলে ছোট ত্রিভুজটা আছে, ভাবতে হবে যে ছোট ত্রিভুজ এবিসি আছে, তার যে শীর্ষবিন্দু আছে যে এ বি সি, এখানে শীর্ষবিন্দু মানে এ বি সি বিন্দুর কথা বলা হচ্ছে। এই যে পি কিউ আর এখন প্রথম মানে আমাদের মানে ছবিতেই নেই, মানে আমাদের শুরুতে কিছুই নেই, পিকচারেই নেই, ঠিক আছে। আমাদের আলোচনার বিষয়বস্তুতেই এখন এই যে উপপাদ্যতে কিছুই, এই যে পি কিউ আর সম্বন্ধে, পি কিউ এই যে এই তিনটে শীর্ষবিন্দু সম্বন্ধে কিছু বলাই নেই। যে এই যে ছোট ত্রিভুজ, তার এই যে শীর্ষবিন্দু বলছে, এই ছোট ত্রিভুজের শীর্ষবিন্দু কথা বলা হচ্ছে, যে এই ছোট ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যে বিপরীত বাহুর উপর যে লম্ব টানছি, মানে এডি বি আর সি এর কথা বলা হচ্ছে, এই লম্ব তিনটি একই জায়গায় দেখা হবে। এবার এটা কেন এঁকেছি সেই বিষয়ে আমরা আলোচনা করব, যেটা প্রমাণের প্রয়োজনে এঁকেছি, কিন্তু উপপাদ্যের বিবৃতিতে শুধুমাত্র এই ত্রিভুজের কথা বলা হচ্ছে আর এই লম্বগুলোর কথা বলা হচ্ছে তিনটে। এইগুলো নেই ভাবতে পারো, প্রথমে শুরুতে তোমার এটা নেই ভাবতে পারো। এটা কেন আঁকলাম না আঁকলাম সেটা একটু আলোচনা করছি পরে। এবার আমরা একটা মাঠ নিয়ে আলোচনা করব। এই মাঠে কি বলছে, এই মাঠে তারাই ঢুকতে পারবে যারা হচ্ছে সমবিন্দু সরলরেখা। এই মাঠে ঢোকার শর্ত হচ্ছে সমবিন্দু সরলরেখা হচ্ছে। এবার তোমাকে যদি বলি, এই প্রথমে বলেছি তোমার কাছে এইটাই প্রথমে আছে, বাকিটা নেই, বাকিটা মুছে দিয়েছি। এই যে দেখো সেট করে মুছে দিয়েছি। তোমার এই যে রঙিন যে ছবিটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমার প্রাথমিকভাবে আছে, সে রঙিন ছবিটা। এবার বলছি এডি, এই যে এডি যে লম্বটা, এটা কি এই মাঠে ঢুকতে পারবে? বলছে না, এই মাঠে ঢোকার যোগ্যতা আছে, এই মাঠে ঢোকার অনেক রকম যোগ্যতা আছে, তার মধ্যে একটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক হতে হবে। সেই যেসব লাইন হচ্ছে লম্ব সমদ্বি, অনেক অনেক রকম শর্ত আছে। ধরো
লম্ব সমাধিখণ্ডক তার মধ্যে একটা। ধরো মাঠে মাঠে ঢোকার যোগ্যতা হচ্ছে কারোর মামা হতে হবে অথবা বাবা হতে পারে, তোমার যে কোনো একটা দেখাতে হবে, হয় কারো তুমি দেখাতে হবে তুমি কারোর মামা অথবা বাবা, তুমি কারো বন্ধু হলে তুমি ঢুকতে পারবে না, এমন ব্যাপার। তাহলে এখানে এডি কি এই মাঠে ঢুকতে পারবে? দেখো যেটা দেওয়া আছে সেই হিসাবে তো এডি মাঠে ঢুকতে পারবে না। কেন? এডি হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক নয়। লম্ব সমদ্বিখণ্ডক কি? লম্ব সমদ্বিখণ্ডক শুধু লম্ব, শুধু লম্ব হলে মাঠে ঢুকতে কি পারবে না এই ব্যাপারে কিছু বলা নেই। শুধু বলা আছে যে লম্ব, এখন বলা আছে যে লম্ব সমদ্বিখণ্ডক হলেই মাঠে ঢুকতে পারবে। যে এডি তো লম্ব সমদ্বিখণ্ডক না, কারণ এটা তো 90 ডিগ্রি, কিন্তু এটা আর এই যে ছোট মানে বিডি আর হচ্ছে ডিসি মানে এইটা হচ্ছে সমান না, সমদ্বিখণ্ডক না, সমান দেবো ভাগ করছে না। এডি কি বিসি কে সমান দেবো ভাগ করছে না, তাই জন্য লম্ব সমদ্বিখণ্ডক না, তাহলে কি মাঠে ঢুকতে পারবে না। কিন্তু কোনো কি উপায় আছে এডি কি মাঠে ঢুকতে পারবে? মানে উপায় তো আছে, কিন্তু কিভাবে? উপায় হচ্ছে একটা, যেমন আমি বলেছিলাম যে রায়হান আর অসীমের গল্প আমি বলেছিলাম যে রায়হান হচ্ছে অসীমের বন্ধু ছিল, রায়হান মাঠে ঢুকতে পারছিল না, কেননা রায়হান অসীমের বন্ধু, কিন্তু মাঠে ঢুকতে গেলে তাকে মামা হতে হবে। তখন রায়হান কি করলো, তার ভাগ্নে ফারহানকে আনলো, নতুন একজনকে আনলো, আনার পরে সে একজন দেখাতে পারলো যে যে মাঠের কর্মকর্তাদের যে আমি কারোর মামা, তাই জন্য সে ঢুকতে পারলো। সেইভাবে যে এডি তো বলছে আমি বিসি এর আমি লম্ব সমদ্বিখণ্ডক নয়, কিন্তু অন্য কারো তো লম্ব সমদ্বিখণ্ডক হতেই পারে। তাই জন্য হচ্ছে এডি ভাবলো আর একজন কাউকে আনি যার উপর আমি লম্ব সমদ্বিখণ্ডক, আমি যার লম্ব সমদ্বিখণ্ডক এডি বলছে, তাহলে এরকম যদি কাউকে আনতে পারি তাহলে আমি ওই যে মাঠে যে এক্ষুনি যে মাঠ, এই মাঠে ঢুকতে পারবি লম্ব সমদ্বিখণ্ডক হলে। সেই জন্য আমরা এই এডির ওপরে এডির উপরে লম্ব এমন একটা লাইন টানলাম, যে পিআর এমন একটা লাইন টানার চেষ্টা করলাম যার ফলে যে এটা লম্ব হয়ে গেল আর এটা হচ্ছে সমান দেবো, এ আর হচ্ছে এপি, এমন একটা লাইন টানলাম যেখানে এ আর এপি সমান এবং এটা লম্ব, এমন একটা আঁকতেই পারি। এরকম যদি আঁকতে পারি তাহলে এই যে এডি হচ্ছে এই যে পিআর কে আনলো, তার ভাগনাকে আনলো, এনে লম্ব সমদ্বিখণ্ডক হয়ে গেল, হয়ে গিয়ে এই মাঠে ঢুকে পড়লো। আবার একইভাবে আমি যদি বলি যে দেখো এখানে এটা তো আমি এগুলো বলেছি লম্ব সমদ্বিখণ্ডক হয়ে যাবে, আচ্ছা সিএফ কি ঢুকতে পারবে? সিএফ মানে এটা, সিএফ কি এফ এবির উপর ঢুকতে পারবে না, কেননা এটা আর এটা সমান, এটা তো বলা নেই, শুধুমাত্র 90 ডিগ্রি বলা আছে। কিন্তু সেও আবার একজনকে আনলো, যে এখানে একটা লাইন আনা হলো, সেখানে দেখো এই কিউ আর কে আনলো, যেখানে সিআর আর হচ্ছে সি কিউ সমান, আর এই যে সিএফটা হচ্ছে এই যে লাইনটা হচ্ছে এই এর উপর লম্ব, আবার এইটা সমান। তাহলে এখন দেখো এই সিএফ হচ্ছে ওই মাঠে ঢুকে পড়লো। একইভাবে আমরা যে এই যে বি তো এসি এর উপর লম্ব না, এই যে বিটা কি, এই যে বি যে দেখতে পাচ্ছ এসির উপর কি লম্ব, কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক তো নয়, কেননা এই যে ইএ আর ইসি তো সমান নয়। কিন্তু অন্য কাউকে আনলো মানে এখানে একটা লাইন আনতে পারে যেখানে বি কিউ আর হচ্ছে ধরো এখানে একটা লাইন আছে বিপি, এটা সমান দিয়ে সে একটা ঢুকে পড়তেই পারে মাঠে বিটা। এইভাবে আমরা 3টে লাইন পেলাম, 3 দিকে পেয়ে নতুন ছবি। আসলে আমার কাছে ছিল এটা, যেহেতু মাঠে ঢোকার যোগ্যতার জন্য আমরা 3টে লাইন নতুন ভাবে আঁকলাম, যাতে আমি এডিকে মাঠে ঢোকাতে পারি। এডিকে মাঠে ঢোকাতে গিয়ে আমি এই লাইনটা এঁকেছি। যদি আমি এডিকে এটাকে মাঠে ঢোকাতে গিয়ে আমি এই লাইনটা এঁকেছি। আবার এটাকে মাঠে ঢোকাতে গিয়ে এই যে সিএফ মানে এই সিডিকে মাঠে ঢোকাতে গিয়ে আমি মানে এই সিএফ, তাই তো নাকি, এটা ডি না, এটা তীর চিহ্ন, এটা অ্যারো চিহ্ন, আর এখানে হচ্ছে সি, এটা এফ, এই সিএফ কে মাঠে ঢোকাতে গিয়ে আমি এটা এঁকেছি। আবার বি কে মাঠে ঢোকাতে গিয়ে আমি এটা এঁকেছি। এইভাবে যে আমি নতুন ত্রিভুজ এটা পেলাম। আসলে আমাকে দেওয়া ছিল এটা, যে মাঠে ঢোকাতে গিয়ে আমরা লম্ব সমদ্বিখণ্ডক বানাতে গিয়ে, মাঠে ঢোকাতে মানে কি লম্ব সমদ্বিখণ্ডক বানাতে গিয়ে আমরা নতুন এই ছবিটা পেলাম, এবং এইটা ধরে আমরা প্রমাণ আমাদের এগোবো। দেখো এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করা দরকার, যে তুমি যে ত্রিভুজটা পেয়েছিলে নতুন, যে সমান্তরাল রেখা আঁকার ফলে, মানে তুমি যে এই ত্রিভুজটা পেয়েছিলে এমন নয়, তুমি যে এই ত্রিভুজটা পেয়েছিলে এমন নয়।
তুমি এঁকেছি, তুমি এমনভাবে আঁকলে যে এআর আর এপি সমান হলো, এমন করে আঁকলে স্কেল দিয়ে, এমন না। তুমি আসলে এমন এঁকেছো, বিডি এর সমান্তরাল সরলরেখা এমন এঁকে দিয়েছো, এইটা এঁকে দিয়েছো। অনেক বড় আঁকতে পারো, এখানে অনেক বড় লাইন আঁকতে পারো। আবার এটা সমান্তরাল সরলরেখা তুমি একটা এমন এঁকেছো, অনেক বড় এঁকেছো। আবার যদি বলো এটা হলো, আর কোনটা দেখালাম, এটা, এবার এটা সমান্তরাল সরলরেখা, এটা সমান্তরাল রেখা। এই যে এসি, এটা কিন্তু তীর চিহ্ন, এটা কিন্তু অ্যারো চিহ্ন, এই যে লালটা, হ্যাঁ, এখানে আসলে সি লেখা আছে, ঠিক আছে। এই এসি এর সমান্তরাল সরলরেখা এখানে অনেক বড় এঁকেছো। এবার ছেদবিন্দু যেটা তৈরি হয়েছে সেটা দিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, পি কি আর কিউ, এটা নিয়ে আমরা আলোচনা করছি। যে তোমাকে একদম স্কেল দিয়ে আঁকতে গিয়ে তোমার এমন হয়েছে, এটা আসলে দরকার নেই, অপ্রয়োজনীয় অংশ, তাই জন্য এটা ছবিতে দেখানো হচ্ছে না। এই যে বাকি অংশগুলো, মানে আমি বলতে চাইছি এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা, এটা অপ্রয়োজনীয় অংশ, তাই জন্য এটা আমরা আলোচনা করছি না। কিন্তু তুমি যে এঁকেছো, তাই এমনভাবে আঁকতে হবে তোমাকে, এমন না যে এটার সঙ্গে এমনভাবে আঁকলে যে এটার সঙ্গে এতটা সমান, এটার সঙ্গে স্কেল দিয়ে মাপলে, এমন করে না। তুমি এটা এঁকেছো, অটোমেটিক এটা সমান হয়ে যাচ্ছে। মানে এটা করলে তো হয়ে যাচ্ছে, মানে তুমি যেটা করছো যে ছেদবিন্দু যেখানে করছে দেখতে পাচ্ছ যে এটা সমান হয়ে যাচ্ছে, এটা সমান হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে সেটা যুক্তি আছে, সেটা পরে বলছি। এইভাবে হচ্ছে তোমার, এমন ব্যাপার যে, সুতরাং এটা মনে করার কারণ নেই যে তোমরা এটা মাপ নিয়ে করেছো। তাহলে আমরা এখন জানি যে নতুন ত্রিভুজটা, যে বড় ত্রিভুজটা কিভাবে পেয়েছি সেটা আমরা জেনে গেলাম। এবার পদার্থ মানে কি, পদার্থটা আমরা নিয়ে আলোচনা করেছি যে এটা কিভাবে পদার্থটা কি, যে এ বিসি ত্রিভুজের যে এ বি আর শীর্ষবিন্দু থেকে যে বিসি বাহু, বিসি সি এ বি বাহুর উপর, বিসি সি এ আর এ বি বাহুর উপর যে লম্ব আছে, এই একটা দুটো তিনটে লম্ব আছে, তারা সমবিন্দু, মানে সমবিন্দু না, তিনটে বিন্দু লম্ব আঁকা হয়েছে, সমবিন্দু বলা হয়নি, সমবিন্দু দেখাতে হবে। যে তিনটে অঙ্কিত লম্ব হচ্ছে এডি, বি আর সি এফ। এডি একটা লম্ব, বি একটা লম্ব, এটা সি এফ লম্ব। এটা লম্ব বলা হয়েছে, এটা সমবিন্দু বলা নেই, কিন্তু সমবিন্দু দেখাতে হবে, ঠিক আছে, এরকম ব্যাপার প্রমাণ করতে হবে, এটা সমবিন্দু দেখাতে হবে। যে এবার বলছে কি, এ বি ও সি বিন্দু থেকে দিয়ে যথাক্রমে বিসি সি এ এবং এ বি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যারা পরস্পরকে যথাক্রমে পি কিউ আর বিন্দু ছেদ করেছে। যেমন আমরা আগে আলোচনা করেছি, এটা কেন এঁকেছি, বলছে যে এ বিন্দু দিয়ে, এই এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা আঁকলাম। যে বিসি সমান্তরাল সরলরেখা তো অনেক হতে পারে, ধরো একটা বিসি একটা সমান্তরাল সরলরেখা আছে, অনেক আঁকতে হতে পারে, এটাও সমান্তরাল, এটাও একটা সমান্তরাল, এটাও একটা সমান্তরাল, এটাও একটা সমান্তরাল। তার মধ্যে কোনটা আমার কাছে গুরুত্বপূর্ণ, এটা এ দিয়ে যেটা কিছু গুরুত্বপূর্ণ, কেননা এটাকেই আমাকে দেখাতে হবে সমান। যদি এখানে একটা সরলরেখা আমি টানি, তাহলে এখানে কোনো গুরুত্বপূর্ণ হচ্ছে, এটা তো এর মধ্যেই নেই। এই যে এটা তো সমানভাগে ভাগ করতে হবে, এ বিন্দুতে সমানভাগে ভাগ হবে, এমন করতে হবে। তো তাই জন্য আমি এ বিন্দু দিয়ে সমান্তরাল সরলরেখা এঁকেছি, সেই সরলরেখা আঁকলাম। আঁকার পরে আমরা কি দেখেছিলাম, যে তিনটে ছেদ বিন্দু পেয়েছিলাম, যে পি কিউ আর, সেটা কথা বলছে, এবং একটা নতুন ত্রিভুজ পি কিউ আর তৈরি হয়েছে, সেটাও আমরা বললাম। এবার বলছে যে এটা কিভাবে পেয়েছি সেটা আমরা আলোচনা করেছি, এই বিষয়ে যাচ্ছি না। যে এর ফলে আমরা যে কি কি বিষয় জানতে পেরেছি সেটাও আমি আলোচনা করেছি, সে বিষয়ে এখানে আর যাচ্ছি না, অঙ্কন পর্যন্ত আমরা যাচ্ছি না। অঙ্কনটা কেন করেছি, লম্ব সমদ্বিখণ্ডক বানানোর জন্য করেছি, সেটা আমরা আলোচনা করেছি। এবার অঙ্কন অনুসারে যে এই যে পিএসিবি, এবিসিআর আর এবিকিউসি, বলছে কি পিএসিবি একটা সামান্তরিক, এটা কেন একটা সামান্তরিক সেটা আমরা আলোচনা করেছি। আর এবিসিআর এটাও কেন সামান্তরিক সেটা আলোচনা করেছি। আর এবিকিউসি এটাও আলোচনা করেছি সমান্তরাল, কেন সামান্তরিক। দাঁড়াও, এটা কেন সামান্তরিক সেটা আমরা আলোচনা করেছি, দেখো। আবার এটাও কেন সামান্তরিক সেটাও আলোচনা করেছি। আবার এটাও কেন সামান্তরিক সেটাও আলোচনা করেছি এখানে, সেটা তোমরা বিস্তারিত দেখে নাও যদি বুঝতে না পারো, যে অঙ্কন অনুসারে এটা সামান্তরিক হয়ে গিয়েছে, কেন হয়ে গিয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। অঙ্কন অনুসারে সিবি হচ্ছে, পিএসিবি হচ্ছে এটা সামান্তরিক। পিএসিবি যেহেতু এটা সামান্তরিক, তাহলে এই যে পিএসিবি এটা সামান্তরিক, এটাকে আমরা যদি ভাবি, এটা এখানে যদি আমি এটা একটা সামান্তরিক, এটা সামান্তরিক, এটা যদি এটা সামান্তরিক হয় তাহলে আমরা কি বলতে পারবো, যে এটার সঙ্গে এটা সমান, আবার এটার সঙ্গে এটা সমান।
তাই তো নাকি? সামান্তরিকে কেন বিপরীত বাহু সমান হয়? এটা সামান্তরিক যেহেতু, তাহলে এইটার সঙ্গে এটা সমান হবে, সমান্তরাল তো হবেই, আবার সমানও হবে। মানে এটা যদি 2 হয়, এটা 2 হবে। সমান্তরিক হলে কি হয়? বিপরীত বাহু দৈর্ঘ্য সমান হয়, মানে এইটা যে দৈর্ঘ্য এটাও তাই দৈর্ঘ্য হবে, মানে এটা 2 হলে এটা 2 হবে, এটা 3 হলে এটা 3 হবে। হ্যাঁ, বিপরীত বাহুটা সমান হবে, তাহলে এইটা আর এটা সমান, এইটা আবার এটা সমান। যেহেতু সামান্তরিক, তাহলে আমি বলতে পারি যে এই এটা আর হচ্ছে এপি সমান, যে বিসি আর এপি সমান, এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে এপি, এটা একটা সমান। আবার যদি বলি, এখানে আমি একটা অন্য রং দিয়ে দেখাই, তাহলে এবার আর বিপি আর এসিও সমান, যে বিপি আর এসিও সমান, আর এইটা আর এটাও সমান, যেহেতু এই বিপরীত বাহু সমান, তাহলে এটা যেহেতু সামান্তরিক, তাহলে আমি দুটো পেলাম, 1 আর 2 হিসাবে লিখে রাখলাম। এবার এবিসিআর, এবিসিআর মানে কোনটা? এবিসিআর, এটার মধ্যে দেখো, যেহেতু সামান্তরিক, এই এবিসিআর যেহেতু এটা সামান্তরিক, তাহলে আমি বলতে পারি এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, সেটা লিখেছি দেখো। বিসি আর এআর সমান, বিসি আর এআর মানে এটা আর এটা সমান। আবার বিএ আর আরসি সমান, মানে এই বিএ আর এখানে আরসি, এই দুটো সমান, সেটা লিখেছি। এবার দেখো 1 2 3 4, এখানে 4টে লিখলাম। এবার 1 আর 3 থেকে দেখো, দেখো বিসি বিসি এপিটা কার সমান, বিসিটাও এপিটা কার সমান, বিসি সমান। আবার এআরটাও কার সমান, বিসি এর সমান, এআরটাও বিসি এর সমান, এপিও বিসি সমান। ধরো আমি বললাম এপিটা হচ্ছে 2 আর এআরটাও 2, তাহলে আমি বলতে পারি না এআর আর হচ্ছে এপি সমান। ধরো এপিটাও যার সমান, এপিটার মানও বিসি আর এআরও মানও বিসি, তাহলে আমি এপি আর এআর কে আমি সমান বলতে পারি, মানে আমি এটাকে আর এটাকে সমান বলতেই পারি। তাহলে এবার বলছি, তাহলে আমি আসলে জানতে চাইছি, তাহলে দেখো আসলে বলতে চাইছি এটা হচ্ছে এটা বলছে এই যে এই পার্টটা এটা সমান, আবার বলছে এই পার্টটা এটা সমান, তাহলে আমি বলতে পারি তো যে এইটা আর এটা সমান। যদি ভালো করে আবার দেখো, এটা সমান, আবার এই এতটা এটার সমান, তাহলে দুটোই তো একই জিনিসের সমান, তাহলে এইটা আর এটাকে সমান বলতেই পারি, সেটাই বলেছে। তা এবার এইটা আর এটা যদি সমান হয়, এটা তো মধ্যবিন্দু হয়ে যাচ্ছে, মানে এডিটা দেখা যাচ্ছে এই যে পিআর কে সমান দুভাগে ভাগ করে দিচ্ছে, সমান দুভাগে ভাগ করে দিচ্ছে। তার মধ্যবিন্দু হয়ে গেল, সমান দুভাগে ভাগ করা হয়ে গেল। এবার আমাকে দেখাতে হবে এটা লম্ব কিনা, এটা 90 ডিগ্রি কিনা। মধ্যবিন্দু হয়ে গেল, লম্ব সমাধিখণ্ডক হতে গেলে কি করতে হবে? এটাকে 90 ডিগ্রি দেখাতে হবে। এবার আমরা কি জানি? আমরা এবারে জানি যে যে সমান্তরাল সরলরেখার একই পাশে থাকা অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এবার এটা কি, এটা একটু বোঝার চেষ্টা করি যে এটা কেন আমি লিখতে পারলাম, যে সমান্তরাল সরলরেখার এটা এই বিসি আর পিআর সমান্তরাল, এই যে বিসি আর পিআতে আমরা সমান্তরাল এমনভাবে এঁকেছি। আর হচ্ছে এটা হচ্ছে এডিটা হচ্ছে এটা ছেদক বা ভেদক যাই বলতে পারো, এই ছেদক বা ভেদক যাই বলতে পারো। এবার দেখো এখানে ওই যে ওখানে যেটা বোঝাচ্ছিলাম সেটা দেখো, এইগুলো কিন্তু লিখবে না, যেগুলো ওখানে লেখা আছে সেটা লিখবে, যেখানে প্রমাণে এটা হচ্ছে পাশাপাশি প্যারালালি বোঝাবার চেষ্টা করছি, ওখানে বোঝানোর জায়গা নেই বলে এখানে বোঝার চেষ্টা করছি যে সমান্তরাল সরলরেখার একই পাশে থাকা অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এটা সমান্তরাল সরলরেখা, এটা ভেদক। এবার এটা যোগফল কত হবে? 180 ডিগ্রি হতে হবে। এটার যোগফল 180 ডিগ্রি হতে হবে, এটা যোগফল 180 ডিগ্রি হতে হবে, এটা যোগফল 180 ডিগ্রি হতে হবে। সবকটাকে দেখতে হবে এমন না, তোমার একটা যদি 180 ডিগ্রি হয়ে যায় অন্যগুলো অটোমেটিক 180 ডিগ্রি হতে বাধ্য, ঠিক আছে, এমন ব্যাপার। তাহলে এই আলফা প্লাস বিটা দেখো 180 ডিগ্রি, এক্স প্লাস ওয়াই 180 ডিগ্রি, যে কোনো একটাকে 180 ডিগ্রি দেখালেই তোমার হবে, মানে অন্যগুলো অটোমেটিক 180 ডিগ্রি হয়ে যাবে। এবার ধরো এখানে আমরা কি বলেছি, বিসি আর হচ্ছে পিআর সমান্তরাল, সমান্তরাল হলে কি হবে? এইটা আর এইটা ভেদক, তাহলে এইটাকে 180 ডিগ্রি দেখালে হবে। তাহলে এই যে আলফা আর বিটা যোগফল কত? 180 ডিগ্রি দেখালে হবে। এবার আলফা আর বিটার যোগফল তাহলে 180 ডিগ্রি যদি হয়ে যায়, দেখাতে 180 ডিগ্রি হয়, তাহলে হচ্ছে আমরা সমান্তরাল বলবো। কিন্তু এটা তো যেহেতু এটা সমান্তরাল বলেছি, যেহেতু এইটা আমরা কি বলেছি যে বিসি আর পিআর হচ্ছে সমান্তরাল সরলরেখা, তাহলে আমরা বলতে পারি এটা যোগফল 180 ডিগ্রি, তবেই তো সমান্তরাল বলতে পেরেছি নাকি? সমান্তরাল সরলরেখা, এটা তো সমান্তরাল তো সরলরেখা জানি আগে থাকতে, এটা প্রমাণ করার দরকার নেই।
এটা তো এঁকেছি এমন ভাবে এটা সমান্তরাল, তাই নিশ্চয়ই এটা যোগফল 180 ডিগ্রি অবশ্যই। যদি 180 ডিগ্রি না হতো সমান্তরাল হলে বলতে পারতাম না। তাই জন্য আমরা বলতে পারি যে এটা যদি না, এটা কিন্তু সত্য যে এটা যেহেতু সমান্তরাল বলা আছে যে বিসি আর হচ্ছে পিআর সমান্তরাল, তাই জন্য বলতে পারছি যে এটা যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এবার এই যে এই কোণটা আলফা যদি 90 ডিগ্রি হয়, দেখো আলফা 90 ডিগ্রি হয়, দেখো দেখো এখানে দেখো ভালো করে, আবার দেখো এটা একটু কারেকশন করেছি, ওটা বিটা যে আলফাটা 90 ডিগ্রি হয়ে গেছিল, এখানে বিটাটা 90 ডিগ্রি আজ দেখাবো। দেখো এখানে যে আলফা প্লাস বিটা হচ্ছে 180 ডিগ্রি, এটা যেহেতু সমান্তরাল সরলরেখা, যেহেতু এ বিসিটা হচ্ছে পি এর সমান্তরাল সরলরেখা বলা আছে, তাই জন্য আলফা প্লাস বিটাটা হচ্ছে 180 ডিগ্রি সত্য, কারণ এটা সমান্তরাল সরলরেখা। এবার হচ্ছে তাহলে এবার এখানে বলা আছে বিটাটা 90 ডিগ্রি, কেন কোথায় বলা আছে? তুমি বলবে কোথায় বলা আছে, এটা কেন বলা আছে? আমরা তো উপপাদ্যতে বলা আছে যে এডিটা বিসির উপর লম্ব, তো বলা আছে, সমাদ্বিখণ্ডক না বলা থাকতে পারে যে এটা এর উপর লম্ব বলা আছে, যে এই এডিটা যে বিসির উপর লম্ব বলা আছে, দেখো এইটা এটার উপর লম্ব বলা আছে, তাহলে আমি তো বলতে পারি এই কোণটা 90 ডিগ্রি, এটা বলা আছে। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই যে বিটার জায়গায় যদি 90 ডিগ্রি বসায়, আলফা প্লাস 90 ডিগ্রি মানে 180। এবার আলফা মানে কি, এটাকে এদিকে আসলে 180 ডিগ্রি মাইনাস 90 সমান হচ্ছে 90, তাহলে এইটা 90 হয়ে গেল। আমরা আগে কি পেলাম, এইটা সমান, আবার এটা 90 ডিগ্রি, তাহলে এখন কি বলতে পারি, এডিটাকে যে পি আর এর লম্ব সমাদ্বিখণ্ডক বলতে পারি। দেখো এখানে এ হচ্ছে তাহলে কি হলো, পি আর এর মধ্যবিন্দু হয়ে গেল, এই যে পি আর এর মধ্যবিন্দু হয়ে গেল, কেননা এটা আর এটা সমান, এ পি আর এ আর সমান। আবার কি এটা লম্ব, তাহলে আমরা কি বলতে পারি যে এটা সমান, তাহলে আমরা কি বলতে পারি এডিটা হচ্ছে লম্ব সমাদ্বিখণ্ডক। এটা আমি দেখিয়ে দিলাম আর আলাদাভাবে। এবার তাহলে এডি হলো পি আর এর লম্ব সমাদ্বিখণ্ডক, যে এডি হলো যে এই পি আর লম্ব সমাদ্বিখণ্ডক। একইভাবে আমরা কি দেখাতে পারি যে বি কে যে পি কিউ এর লম্ব সমাদ্বিখণ্ডক দেখাতে পারি। আবার একইভাবে আবার যে আমি যদি সিএফ কে এই যে কিউ আর এর লম্ব সমাদ্বিখণ্ডক দেখাতে পারি, বিভিন্ন ত্রিভুজ কনসিডার করি। ধরো আমি বললাম, আমি যেহেতু এ কে মানে আমি এটার সঙ্গে এটা করতে গিয়ে আমি কোন দুটো চতুর্ভুজ কনসিডার করেছিলাম, সামান্তরিক কনসিডার করেছিলাম, এইটা এই সামান্তরিক আর এই সামান্তরিক কনসিডার করেছিলাম। আবার যদি আমি এটা আর এটা দেখাতে চাই, তাহলে আমার কোন সামান্তরিক আসবে, এই সামান্তরিকটা, ভালো করে দেখো, আর এই সামান্তরিকটা। ওটা দেখানোর দরকার নেই, আমি বলছি তোমরা যেটা বোঝার জন্য বলছি যে এটা তাহলে দেখাতে পারি যে এইটা হচ্ছে এই দুটো সমাদ্বিখণ্ডক, মানে এটা সমাদ্বিখণ্ডক। আবার যদি আমি এই যে বিটাকে যদি এর সমাদ্বিখণ্ডক দেখাতে যাই, তখন আমরা এই চতুর্ভুজটা বা এই সামান্তরিকটা কনসিডার করতে হবে, এই সামান্তরিকটা আর এই সামান্তরিকটা, মানে এই লাইনটা কোন সামান্তরিক ঠিক আছে আর এই লাইনটা কোন সামান্তরিক ঠিক আছে, সেই দুটো সামান্তরিক কনসিডার করে আমরা আবার দেখাতে পারি। যেমনটা আমরা দেখালাম যে এডি হচ্ছে লম্ব সমাদ্বিখণ্ডক। তাহলে আমরা এখন পর্যন্ত এডি কে লম্ব সমাদ্বিখণ্ডক দেখিয়েছি, আর বাকিগুলোকে আমরা বলে দেবো যে একইভাবে আমরা দেখাতে পারি। একইভাবে বি হলো পি কিউ এর লম্ব সমাদ্বিখণ্ডক, যে এই যে বিটা হচ্ছে যে পি কিউ এর লম্ব সমাদ্বিখণ্ডক, এবং সিএফটা হচ্ছে কার, কিউ আর এর লম্ব সমাদ্বিখণ্ডক। এটা আমরা দেখাতে পারি। এবার তাহলে আমরা পেলাম এডি বি সি এফ যথাক্রমে ত্রিভুজ পি কিউ আর এর মানে পি আর পি কিউ ও কিউ আর বাহু তিনটি লম্ব সমাদ্বিখণ্ডক, এটা আমরা লিখে দিলাম। এবার বলছে, এবার আমরা জানি একটি ত্রিভুজের বাহু তিনটি লম্ব সমাদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু, এটা আমরা জানি। দেখো আমরা আগে পড়েছিলাম, মনে করে দেখো যে এটা সত্য জানি। দেখো এখানে আমরা আগেই জেনেছিলাম যে আমরা বলেছিলাম যে ত্রিভুজের বাহু তিনটি লম্ব সমদ্বিখণ্ডক ত্রয়, যে যদি এটা সমান হয় এটা সমবিন্দু হবে, এটা আমরা জানি, এটা প্রমাণ করতে বলেছিল। এবার আমরা দেখালাম যে ওই যে লাইনগুলো একটা অন্য ত্রিভুজের ক্ষেত্রে এমন মানে ছবি তৈরি করছে, একটা যে লম্ব সমদ্বিখণ্ডক হয়ে যাচ্ছে, যে নতুন যে বড় ত্রিভুজটার ক্ষেত্রে এমন ছবি তৈরি হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, হ্যাঁ লম্ব সমদ্বিখণ্ডক তৈরি হচ্ছে, এমন একটা ছবি তৈরি হচ্ছে যে লম্ব সমাদ্বিখণ্ডক হয়েছে। এবারে কি জানি, এটা সত্য যে লম্ব সমাদ্বিখণ্ডক যদি হয়ে যায় লাইনগুলো, তাহলে কি হয়ে যায়, তারা সমবিন্দু হয়ে তারা এক জায়গায় মিলিত হতে বাধ্য, এটা আমরা আগে থেকে জানি। তাহলে দিয়ে আমরা এটা বলতে পারছি, তাহলে আমরা জানি যে একটি ত্রিভুজের বাহু তিনটি লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু।
যেহেতু আমরা আগের পদ্ধতি দেখলাম যে বাহুদিন লম্ব সমদ্বিখণ্ডক হয় সমবিন্দু, আবার আমরা জানি এটা। আবার এখন দেখলাম যে এডি বি আর সি এফ হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, তিন লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এরা হচ্ছে সমবিন্দু হবে। যেহেতু এরা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক তাহলে এরা সমবিন্দু হবে, কেননা আমরা জানি আগের উপর দেখছিলাম যে এই তিনটে যদি এরা যদি লম্ব সমদ্বিখণ্ডক দেখাতে পারি তাহলে এদের বলতে পারি এরা সমবিন্দু। তাহলে আমরা আগে দেখেছি এডিটাও হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, বিটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, সিএফ ও লম্ব সমদ্বিখণ্ডক। যেহেতু তিনটি লম্ব সমদ্বিখণ্ডক তাই এটা হচ্ছে সমবিন্দু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা পুরোটা লিখবে না, তোমরা এখান থেকে শুরু করবে। এইখানে প্রদত্ত প্রমাণ করতে হবে, অঙ্কন যেমন লিখেছো তেমন করবে। এবার প্রমাণ পাঠটা এখান থেকে শুরু করবে, শুরু করে এত পর্যন্ত লিখবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মনে হলো একটা তথ্য অ্যাড করা প্রয়োজন, যে আমি বলেছিলাম আগে যে এমএন যদি এসটি সমান্তরাল না হয় তাহলে ওর পার্ট ওএন এসটি সমান্তরাল হবে না। দেখো এই তথ্যটা তোমাদের মিসলিড করতে পারে, কারণ এখানে একটা বিষয়টা তোমাকে জানতে হবে যে এমএন আর এসটি যদি সরলরেখা হয় তাহলে এটা সত্য, মানে এমএন আর এসটি সরলরেখা। এবার বলছে এমএন আর এসটি যদি একে অন্যের সমান্তরাল না হয় তাহলে ওর পার্টও সমান্তরাল হবে না। কিন্তু যদি এমএনটা সরলরেখা না বলা থাকে, যদি বলা থাকে এমএন যে সরলরেখা, এমনি শুধু বলা আছে রেখা, তাহলে কিন্তু এটা সত্য না। যেমন এখানে তোমায় দেখিয়েছিলাম, দেখো যে এবি কিন্তু সিডি সমান্তরাল নয়, কেননা এখানে পার্টটা সমান হলেও এখানে সব জায়গায় সমান হতে হবে। সমান্তরাল হতে গেলে কি সব জায়গায় দূরত্বটা সমান হতে হবে। যেহেতু সব জায়গায় দূরত্ব সমান না, তাই এটা সমান্তরাল নয়। কিন্তু ওর পার্টটা দেখো, ওবি হচ্ছে ওর একটা পার্ট, সে কিন্তু এটা সমান্তরাল। তাই জন্য যে পুরোটা সমান্তরাল না, কিন্তু তার পার্ট সমান্তরাল হতে পারে। এটা মিসলিড করতে পারে। তাই জন্য এটা ক্লিয়ার করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো।